I try to be the faculty that I needed when I was a student. স্টুডেন্টরা যদি আমার ক্লাসে আমার থেকে পারমিশন চাই দ্যাট কালচারাল ওকেশন আছে, কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করতে হবে, পারফর্ম করতে হবে, ডিবেটে যেতে হবে, আমি ক্লাস করতে পারবো না, আমি প্রেফার করি তারা আমার ক্লাস না করে কোনো একটা সোশ্যাল গ্যাদারিং এ যাক। ইউনিভার্সিটিতে যে আমার কাছে কেন জানি মনে হয় যে ফ্যাকাল্টি আর স্টুডেন্টের যে বন্ডিংটা থাকা দরকার, যেই কানেকশনটা থাকা দরকার, সেইটা কিছুটা একটু দূরত্ব তৈরি হয়। ভালো পড়ানোর আসলে টিপসটা কি, বা ভালো আসলে কিভাবে পড়ান? ভালো পড়ানো আসলে শুধু কন্টেন্টের মধ্যে লিমিটেড না। আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই স্টুডেন্টস বেটার। একটা ভালো শিক্ষক থেকে একটা খারাপ ছাত্র যতটুকু শিখতে পারবে, একটা খারাপ শিক্ষক থেকে একটা ভালো ছাত্র আরো বেশি শিখতে পারবে। তা একটা ফেমাস কথা আছে মোহাম্মদ আলীর, দ্য সার্ভিস উই গিভ টু পিপল ইজ দ্য রেন্ট উই পে ফর লিভিং ইন দিস আর্থ। যারা আপনার কথা শুনছে ওদের মুখের দিকে তাকা হইলো আপনি একটা চিট বা একটা চিট কোড দিয়ে দেন কিভাবে ওই একটা এভারেজ রেজাল্ট 3 থেকে 3.5 এর ভিতরে এরকম একটা রেজাল্ট। একটা কথা বলবো যেটা বিশ্বাস করতে কষ্ট হবে, ইউনিভার্সিটিতে রেজাল্ট ভালো করা আমার অবস্থা হয়েছে আসলে ওই ইউনিভার্সিটিতে পড়া স্টুডেন্টদের মতো, যে রাতে একটু ঘুম পাতলা হইতেছে, তো এই কারণে আজকে আমাকে একটু বিধ্বস্ত মনে হইতে পারে। তো এতদিন পর্যন্ত আমাদের ফাইকাস্টের ভিতরে ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারপরে হয়তো বা ইন্ডাস্ট্রি এক্সপার্ট, এটা সেটা নানাবিধ লোকজন এখানে কথাবার্তা বলছে। তবে ইউনিভার্সিটি নিয়ে কথা বলার জন্য রাইট পারসন হচ্ছে যে ইউনিভার্সিটির কোনো একজন টিচারকে যদি এখানে নিয়ে আসা যায়। তবে এখানে আবার সমস্যা আছে যে ইউনিভার্সিটির টিচার যদি এমন কোনো একটা টিচার হয় যে একটু বয়স্ক ভারিক্কি বা এই টাইপের, তখন আবার স্টুডেন্টরা মনে করে যে স্যার তো আসলে অনেক আগে ইউনিভার্সিটিতে পড়ছে, স্যারের কথার সাথে আমার কথার তো কোনো কিছু মিলে না, ঠিক আছে, সো এ তো আসলে হইতেছে না, স্যার কোন দিকে বলতেছে, আমার লাইফের স্যার তো আমার লাইফের প্যাড়া বুঝবে না, কারণ আমি তো এখন 2024-এ আছি আর কি। সো এই এত কিছু চিন্তা করার চিন্তা ভাবনার মধ্যে আমার হঠাৎ মাথায় আসলো যে টিচার হিসেবে আমরা কাকে আমাদের ফাইকাস্টের ভিতরে নিয়ে আসতে পারি যে এই জেনারেশনের সাথে কম বেশি একটু কানেকশন আছে। অ্যান্ড দেন আমার মাথায় সবার প্রথমে যে নামটা আসছে সেটা হচ্ছে ফারহান ফিরোজ স্যার। তো ফারহান ফিরোজ স্যার হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে পড়ান, এবং স্যার অবশ্যই তার পরিচয় কিছুক্ষণ পরে দিবে। তবে এর বাইরেও যেটা হয়েছে যে ফাইট্রনের ভিতরে স্যার আমাদের কোর্সের বেশ কিছু কন্টেন্ট প্রিপেয়ার করছে, এবং এটা ছাড়াও ইউনিভার্সিটিতে ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যারের যে পরিমাণ জনপ্রিয়তা, আমি যতবার ব্র্যাক ইউনিভার্সিটিতে গেছি স্যারের সাথে দেখা করতে গেলেই দেখা যেত যে 4-5 দিয়ে মানুষজন, মানে হি ইজ লাইক এ সেলিব্রিটি অ্যাট ব্র্যাক আর কি। এবং আমি ইনফ্যাক্ট একটা স্টুডেন্টের কাছে শুনতেছিলাম যে স্যারের ব্যাপারে আসলে ঘটনাটা কি, স্যারকে সবাই এত করে কেন, মানে অ্যাপ্রিসিয়েট করে কেন। তো আমাকে ওই স্টুডেন্ট বললো যে স্যারের ইউটিউবে বেশ কিছু ভিডিও আছে, তো আমরা পরীক্ষার আগের দিন রাতে এই ভিডিও দেখে তারপরে মানে পরীক্ষায় পাশ করি আর কি। সো স্যার আসলে খুব ভালোভাবে পড়ানোর চেষ্টা করে। তো স্যারের সাথে আজকে একাডেমিক কথাবার্তা তো হবেই, তবে একাডেমিক কথাবার্তার বাইরে যে আমরা সবার শুরুতে যেই জিনিসটা নিয়ে আসলে কথা বলতে চাই স্যার, সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে, বিশেষ করে বর্তমান সময়ে ইউনিভার্সিটিতে যারা পড়াশুনো করে তারা এই যে এত এত সমস্যার মধ্যে আছে, আসলে কি সমস্যা আমি নিজেও আসলে ক্লিয়ার না আর কি, তবে অনেক সমস্যা আছে। মানে কোনো একটা ইউনিভার্সিটি স্টুডেন্টের সাথে কথা বললে আমার মনে হয় যে মানে সে মানে অনেক প্রবলেমের মধ্যে একদম মনে হইতেছে যে ডুবে যাচ্ছে, এই টাইপের একটা অবস্থা। এবং আপনি নিজে পার্সোনালি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যেহেতু মোটামুটি একটা রিজনেবল টাইম পর্যন্ত পড়াশোনা করাইতেছেন, এবং আপনি নিজেও যথেষ্ট আমাদের জেনারেশনের মানুষ, সো সেই জায়গাটা থেকে আপনার মনে হয় আপনি খুব রিসেন্টলি ইউনিভার্সিটি শেষ করছেন, তো সব মিলে ইউনিভার্সিটির স্টুডেন্টদের আসলে কি কি ধরনের প্রবলেম আপনি অ্যাটলিস্ট ওই যে দেখার সুযোগ হয়েছে, এবং সেগুলো থেকে পরিত্রাণের উপায় কি, সেটা দিয়ে আমরা আজকে কনভারসেশন শুরু করব। তবে সবার শুরুতে আপনি খুব ছোট করে আপনার একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম, আমি ফারহান ফিরোজ। আমি আমার কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বুয়েট থেকে। আমি 2015 ব্যাচ ছিলাম, 2021-এ আমাদের গ্র্যাজুয়েশন হয়েছে, অ্যান্ড ইমিডিয়েটলি তারপরেই হচ্ছে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করেছি। সো ইটস অলমোস্ট 3 ইয়ার্স, মোর দ্যান 3 ইয়ার্স আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে পড়াচ্ছি। বিভিন্ন কোর্সে অনেক স্টুডেন্টের সাথে পরিচয় হয়েছে, অ্যান্ড দ্য জার্নি ওয়াজ ফান এই 3 বছরে। বাট এই যে আপনি যে বললেন স্টুডেন্টদের প্রবলেমস, বিভিন্ন সমস্যা, সো এগুলো আসলে দেখার অনেক সুযোগ হয়েছে, অনেক স্টুডেন্টের সাথে ডিল করেছি। সো স্টুডেন্টদের জেনারেশন গ্যাপ অত বেশি নেই, অলমোস্ট জেনারেশন গ্যাপ অত বেশি না থাকলেও আমাদের ফ্যাকাল্টিদের প্রতি আমাদের এক্সপিরিয়েন্স আর এখন স্টুডেন্টদের এক্সপেকটেশন, এর মধ্যে অনেক ডিফারেন্স আমি নোটিস করছি। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে আমরা প্রত্যেকদিন ঢোকার সময়, এই নতুন ক্যাম্পাসে ঢোকার সময় গেইটে স্যার ফজলে হাসান আবেদের একটা বড় কোট সবসময় দেখে দেখে ঢুকি, এই বড় এলিভেটরটা দিয়ে। ওখানে প্রথম সেন্টেন্সটা হচ্ছে এমন
that young men and women today growing up face unique challenges. And আমার কথাটা খুবই ভালো লাগে, যতবার দেখি মানে এটাই আমরা ইউনিভার্সিটিতে ডেইলি আমি অবজার্ভ করতেছি, অ্যান্ড ঢুকার সময় এই কোডটাই দেখে দেখে ঢুকি। সো আসলে যে ইউনিক চ্যালেঞ্জেস, এটা যখন স্টুডেন্টদের সাথে ইন পার্সন ডিল করা যায় তখন বোঝা যায়। আমরা যখন স্টুডেন্ট ছিলাম ছোটোবেলায়, আমাদের সমস্যাগুলো একটু মেইন স্ট্রিম ছিল, দ্যাট কেউ যদি স্যাড হয়ে থাকতো, হয়তো বাসায় বকা খাইছে, ওই জন্য স্যাড, কালকে থেকে আবার খুশি, খেলাধুলা করবে, এরকম একটা অবস্থা। বাট এই জেনারেশনে নট অনলি ইউনিভার্সিটি, মানে সব স্টুডেন্টদেরই দেখা যায় অনেক ধরনের ইস্যুস ক্রিয়েট হয়, ডিপ্রেশনে ভুগে অনেক বেশি, তারপর হচ্ছে চ্যালেঞ্জেসকে খুব দ্রুত ভয় পায়, নতুন কিছু আসলেই রেজিস্ট্যান্স একটু প্যানিক করে। হ্যাঁ, এক্স্যাক্টলি, রেজিস্ট্যান্স একটু কম। সো এই ধরনের অনেক প্রবলেম ফেস করে। প্লাস এই যে গ্যাপটার কথা বললেন, জেনারেশনাল গ্যাপ, এটাও একটা বড় রোল প্লে করে ওদের এডুকেশন সিস্টেমে, মানে ওদের পড়াশোনা বা ওভারঅল লাইফে, দ্যাট ফ্যাকাল্টিদের সাথে তাদের একটা গ্যাপ, এটা কিন্তু মানে একটা ইম্প্যাক্ট ফেলে। সো পরিত্রাণের উপায় হিসেবে আমি আসলে বলবো দ্যাট দুই সাইড থেকে আসলে রোলটা দরকার, যেহেতু স্টুডেন্টদেরও একটা প্রবলেম, আবার মানে ফ্যাকাল্টিদের থেকেও তাদের এক ধরনের এক্সপেকটেশন কাজ করে। সো দুই সাইডের রোলটা নিয়েই আসলে কথা বলা উচিত। সো স্টুডেন্টদের আসলে যেটা হয়, দেখা যায় তাদের মানে অ্যাকসেপ্টেন্সটা খুব কম, তারা একটা নতুন সিনারিওকে অ্যাকসেপ্ট করতে পারে না। মানে তার একটা নির্দিষ্ট চিন্তা ভাবনা, একটা গন্ডি আছে, সে ওইভাবেই তার পৃথিবীটাকে সাজাইতে চায়। এর বাইরে গেলে সে আর মেনে নিতে পারে না। সো দেখা যায় তার কমফোর্ট জোন থেকে বাইরে বেশি কিছু হলেই মানে তার প্রথম অ্যাপ্রোচটা হয় কমপ্লেন। ফেসবুকে পোস্ট দিবে, এই আমাদের ইউনিভার্সিটির এই অবস্থা, আমাদের ফ্যাকাল্টিদের এই অবস্থা, মানে কমপ্লেনিং মেন্টালিটিটা একটু বেশি। এবং আমি জাস্ট ছোট করে অ্যাড করতে চাই, রিসেন্ট টাইমে ইউনিভার্সিটিগুলোর নাম তো বলা যাবে না, বাট প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর ভিতরে কিন্তু একটা কমন ট্রেন্ড হইতেছে যে টিচারদেরকে একটা ওই যে বিচার বিশ্লেষণ করা, মানে খাবারের মতো একটা রেটিং দেওয়া, ফ্যাকাল্টি রিভিউ সিস্টেম। এটা দিতে পারে, মানে আমি এটাকে খারাপভাবে দেখতেছি না, বাট আসলে ক্ষতিটা যে ইন্টারনালি হচ্ছে, মানে সেটাতে আমার ফোকাসটা বেশি। দ্যাট স্টুডেন্টরা যখন কমপ্লেনিং মেন্টালিটিতে থাকে, তখন তাদের যে একটা নিজস্ব রোল আছে একটা সিচুয়েশনে, প্রত্যেকটা সিচুয়েশনে তার যে রেসপন্সিবিলিটি, সে ওটাকে ইগনোর করে চলে যায়। হ্যাঁ, অবভিয়াসলি আদার রেসপন্সিবিলিটিস আছে, ইউনিভার্সিটির রেসপন্সিবিলিটি আছে, ফ্যাকাল্টিদের রেসপন্সিবিলিটি আছে, প্যারেন্টসদের রেসপন্সিবিলিটি আছে, বাট ওগুলোকে যদি একটু আমরা সাইডেও রাখি, বাট তার পার্সোনাল লাইফে আসলে তার কন্ট্রোলটা সবচেয়ে বেশি, অ্যান্ড তার রেসপন্সিবিলিটিটা সবচেয়ে বেশি। পার্সোনাল লাইফের কথা যেহেতু আসছে, আমি আপনাকে অনেকবার ইন্টারাপ্ট করতেছি, কারণ আমার জানার অনেক ইচ্ছা, অনেক কোশ্চেন আমার মাথার ভিতরেও আছে। সো ঘটনা যে জায়গাটাতে হয়, আমি যে জিনিসটা পার্সোনালি অবজার্ভ করে দেখছি, যে কলেজ লাইফ পর্যন্ত মেজরিটি ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশে স্টুডেন্টরা তার বাবা মার সাথে থাকে, একটা ফ্যামিলি কাইন্ড অফ বাইন্ডিংসের মধ্যে থাকে। হঠাৎ করে এই বান্ধা গরুটা যখন ছাড়া পায় ইউনিভার্সিটিতে যাওয়ার পরে, তখন কিন্তু যে ঘটনাটা ঘটে যে সে বুঝে উঠতে পারে না যে সে কোন দিকে দৌড় দিবে। এবং প্রথম 1 বছরে সে দেখা যায় যে মানে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া খারাপ জিনিস না, কিন্তু এই আড্ডা দিতে দিতে এমন বিভিন্ন লাইনে চলে যায়, পরে তার একাডেমিক থেকে ফোকাসটা কিন্তু সরে যাইতেছে। এবং এটা শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি না, পাবলিক ইউনিভার্সিটিতেও সিমিলার ঘটনা ঘটে। কারণ যেই জিনিসটা হয় বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে, এত কষ্ট করে এত অ্যাডমিশনের প্যারাটা রাখে, ফাইনালি একটা জায়গাতে যখন আমি আসছি, তখন আসলেই তো সেলিব্রেট করা দরকার। সেলিব্রেট করাটাও কোনো সমস্যা না, কিন্তু এই যে প্রথম একটা বছর, এই যে বান্ধা গরু, সে এনজয় করবে, কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাটলিস্ট একাডেমিকে 4টা বছর তো শেষ করতে হবে। কারণ আমি যেভাবে জিনিসটাকে দেখি যে ভাই 12-13 বছর ধরে একাডেমিক পড়াশোনা করছে, আর লাস্টে সেই 4টা বছর এমন কাজ করে, যেটা কারণে পুরো এই যে 12-13 বছরের সামারাইজেশনটাই চেঞ্জ হয়ে যায়। এই জায়গাতে যদি একটু বলতে। আচ্ছা, এটা আসলে আমরা পার্সোনাল লাইফেও আমি নিজেও ফিল করছি। আমিও কলেজে থাকতে আমার আম্মুর সাথেই থাকতাম, বাট ইউনিভার্সিটিতে হঠাৎ করে ঢাকায় চলে আসছি, অ্যান্ড নতুন ফ্রেন্ডস, নতুন এনভায়রনমেন্ট, অ্যান্ড পুরোপুরি ফ্রি টু ডু এভরিথিং। তো এখানে আসলে এটা কন্ট্রোল করে ওঠা একটু কঠিন। দ্যাট মানে আমি প্রথমবার ফ্রিডম পাইছি, 10-12 বছর ধরে শুধু লেখাপড়াই করে গেলাম, এখন একটু এনজয় করি। সো বাট এনজয় করাটা আসলে লিমিটেড থাকা উচিত। এটার উপর মানে ফ্রেন্ড সার্কেলের একটা ভালো রোল আছে, দ্যাট কাদের সাথে আমি ঘোরাঘুরি করতেছি। যদি যারা হচ্ছে আসলেই মানে লাইফে কোনো এইম নাই, কিছু প্ল্যান নাই, এরকম মানুষজনের সাথে ঘোরাঘুরি করলে আলটিমেটলি উই উইল এন্ড আপ বিং লাইক দ্যাম। আমি জাস্ট এখানে আবার একটু ইন্টারভিউ করি স্যার, আপনি যখন ইউনিভার্সিটিতে পড়ছেন, মানে তখন কি আপনি এরকম খুব এইম গোল, মানে এখন তো ফ্যাকাল্টি হওয়ার পরে অনেকে বলবে ফ্যাকাল্টি হওয়ার পরে এরকম কথাবার্তা অনেক কিছু বলা যায়, কিন্তু আপনি তো আমার প্রবলেম বুঝতেছেন না। আমি যখন ক্লাস করতেছি, আপনি যখন ক্লাস করতেছেন, তখন কি আপনি এত ম্যাচিউর ছিলেন বা আপনি এত ভালো চিন্তা ভাবনা করতেন? সো আপনার পার্সোনাল স্টোরি থেকে যদি শেয়ার করেন। হ্যাঁ, না, এটা তো অবশ্যই, দ্যাট স্টুডেন্টরা মানে
আমি যদি বলি দ্যাট আমার মানে আমি যদি এখন খুব হাইলাইট করি, সুগার কোট করি আমার লাইফ স্টোরিকে, না আমি এরকম ছিলাম, খুব সিনসিয়ার ছিলাম, এটা মিথ্যা হবে, অবশ্যই মিথ্যা হবে। বাট মানে যেটা আমি আসলে ট্রাই করি সেটা হচ্ছে অ্যাজ এ ফ্যাকাল্টি, মানে আমি ইনফ্যাক্ট এটা প্রায় সময় বলি দ্যাট আই ট্রাই টু বি দ্য ফ্যাকাল্টি দ্যাট আই নিডেড ওয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট। সো আমি যে ধরনের ফ্যাকাল্টি এক্সপেক্ট করছিলাম আমি স্টুডেন্ট থাকা অবস্থায়, আমি ওরকম ফ্যাকাল্টি হওয়ার চেষ্টা করি। আমি জানি স্টুডেন্টরা সবসময় লেখাপড়ার মধ্যে থাকবে না, ওকে, তাদের অন্যান্য লাইফ থাকবে, ক্লাস সবগুলো অ্যাটেন্ড করতে পারবে না। ইভেন আপনি হয়তো সারপ্রাইজড হবেন দ্যাট মানে স্টুডেন্টরা যদি আমার ক্লাসে আমার থেকে পারমিশন চাই দ্যাট তার কোনো লাইক কালচারাল ওকেশন আছে, অথবা কোনো লেটসে কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করতে হবে, পারফর্ম করতে হবে, অথবা ডিবেটে যেতে হবে, এরকম কিছু একটা তারা যদি আমার কাছে মানে ইস্যু নিয়ে আসে দ্যাট আমি ক্লাস করতে পারবো না, আমি আসলেই প্রেফার করি তারা আমার ক্লাস না করে ওরকম একটা সোশ্যাল গ্যাদারিংয়ে যাক। মানে এমন না যে কি আমি ক্লাসে খারাপ পড়াই, আমি ক্লাসে মানে যারা আমার ক্লাস করে তারা হ্যাঁ মানে দে উইল অ্যাগ্রি দ্যাট আমি যা পড়াই আলহামদুলিল্লাহ ভালোভাবে পড়ানোর চেষ্টা করি। বাট আমি মনে করি দ্যাট 1 ঘন্টার একটা ক্লাসের মধ্যে সে যা শিখতে পারবে তার থেকে সে একটা সোশ্যাল গ্যাদারিংয়ে অন্যান্য মানুষ, এক্সপিরিয়েন্স মানুষজনের সাথে কথা বলে অথবা ডিবেট একটা করে সে এর থেকে বেশি শিখতে পারবে। সো এই অপশনটা কিন্তু সব মানে ফ্যাকাল্টিরা হয়তো দেওয়ার মেন্টালিটি থাকে না, স্পেশালি যাদের জেনারেশনাল গ্যাপটা বেশি, তারা মনে করে না ক্লাস করতে হবে, ক্লাসের পরে সব কিছু। বাট আমি যদি স্টুডেন্টের লাইফের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তার আসলে গ্রোথ বেশি হবে কিন্তু নেটওয়ার্কিংয়ে। এটা গ্যাদারিং এর ভিতরে যদি যাই, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে সে আমার ক্লাস থেকে যতটুকু শিখতে পারতো, হ্যাঁ হয়তো তাকে আমি অনেক কিছু ভালো বুঝাইতে পারবো, বাট 1 ঘন্টার ক্লাসে সে যতটুকু শিখতে পারতো সে ওটা নিজে পড়েও কভার আপ করতে পারবে, বাট একটা নেটওয়ার্কিং বাদ না দিয়ে। সো ওই ধরনের আন্ডারস্ট্যান্ডিং একটা মেন্টালিটি আমি রাখার চেষ্টা করি, বিকজ আমি নিজেও অ্যাজ এ স্টুডেন্ট মানে আমি ফেস করছি দ্যাট আমি যে ফ্যাকাল্টির কাছে হয়তো কোনো কোর্স করতেছি, আমার অ্যাটেন্ডেন্স মিস গেছে হয়তো কোনো একটা প্রোগ্রামের কারণে, কোনো একটা ওকেশনের কারণে। সো আমি ট্রাই করি দ্যাট যাতে স্টুডেন্টদের সাথে এই ব্যাপারটা মেনটেন করতে পারি। আচ্ছা ব্যাক টু দ্য মেইন কোশ্চেন। আচ্ছা মেইন কোশ্চেনে যাওয়ার আগে আরেকটা জিনিস মাথায় আসছে, সেটা নিয়ে একটু কথা বলে নিই। আপনি বলতেছিলেন যে আপনি ক্লাসরুমে একটু ভালো পড়ানোর চেষ্টা করেন, এখন ভালো পড়াইতে গেলে তো আসলে প্রিপারেশন নিতে হয়। ধরেন আগের দিন রাতে যা পড়াবেন পরের দিন সেটা নিয়ে পড়াশোনা করতে হয়, ঘাটাঘাটি করতে হয়। আমি এরকম ফ্যাকাল্টি দেখার আমার পার্সোনালি সুযোগ হয়েছে, যার 2টা মাস্টার্স আছে দেশের বাইরে থেকে, স্বনামধন্য ইউনিভার্সিটি থেকে, আবার একটা পিএইচডি আছে কম্পিউটার সায়েন্সে, এবং খুব ভালো ইসে। বাট সে ক্লাসরুমে যে শুধুমাত্র তার স্লাইড আছে, উইথ ডিউ রেসপেক্ট, কোনো সমস্যা নেই, মানে আমি আসলে সম্মান করি তার ডিগ্রি একাডেমিকই, বাট যেটা সত্যি সেটা তো বলতে হবে। এবং সে ক্লাসরুমের ভিতরে যে তার একটা স্লাইড থাকে, এবং স্লাইডটা দেখে বোঝা যায় যে মোটামুটি 2-3 বছর আগে সে বানাই রাখছে, এবং সেইটাই সে ওভার অ্যান্ড ওভার ইউজ করতে থাকে, এবং তার মনে হয় একটা স্ক্রিপ্ট মুখস্থ হয়ে গেছে, সে এসে বলতে থাকে। আর হয় কি, ক্লাসরুমের ভিতরে যে আমি যে জিনিসটা ফিল করি, মানে এইটা স্টুডেন্টের অনেক প্রবলেম আছে, স্টুডেন্ট ধরেন ক্লাসে মনোযোগ দেয় না, এটা করে না, সেটা করে না, নানাবিধ সমস্যা। কিন্তু আমার যেটা মনে হয়, বাচ্চা কাচ্চা তো দুষ্টামি করবেই, আর বাবা মার দায়িত্ব তো আসলে তাকে লাইনে নিয়ে আসে। কিন্তু বাবা মা যদি বলে যে বাচ্চা কাচ্চা দুষ্টামি করতেছে, করুক, আমার কি যায় আসে, ওর লাইফ ও বুঝবে, ধরাটাও খাবে 4 বছর পরে, আমার তো কিছু যায় আসবে না, আমি যেখানে আছি সে, আমি জিনিসটাকে ভেবে দেখতে চাই না। কারণ একটা টিচার মানে তার যেই সম্মানের জায়গাটা বা তার যে অবস্থানটা, এটা আমার কাছে অনেক ডিফারেন্ট লেভেল। কারণ আমি আমার লাইফে বেশ কিছু মানে বেস্ট অফ দ্য বেস্ট টিচার, এবং সেই টিচারদের কারণে আজকে হয়তো বা এখানে বসার সুযোগ হয়েছে, স্টার্টিং ফ্রম প্রাইমারি স্কুল, হাই স্কুল, অ্যান্ড দেন কলেজ এবং ইউনিভার্সিটি থেকেও 1-2 জন। তবে ইউনিভার্সিটিতে নাম্বারটা একটু কম আর কি, খুব ন্যাচারালি। কারণ ইউনিভার্সিটিতে যে আমার কাছে কেন জানি মনে হয় যে ফ্যাকাল্টি আর স্টুডেন্টের যে বন্ডিংটা থাকা দরকার, যেই কানেকশনটা থাকা দরকার, সেইটা কিছুটা একটু দূরত্ব তৈরি হয়। এবং ঘটনা আসলে উল্টা হওয়ার কথা ছিল, যে ইউনিভার্সিটির সাথে বা ইউনিভার্সিটিতে আমি যখন পড়তেছি তখন ফ্যাকাল্টি আর স্টুডেন্টের কানেকশনটা সবচেয়ে ভালো হওয়া উচিত ছিল, যেখানে স্টুডেন্ট তার মনের কথাটা প্রপারলি, কারণ স্টুডেন্ট কিন্তু একটা কমপ্লিট চেঞ্জের ভিতর দিয়ে যাইতেছে। এই 12 বছর একটাভাবে পড়াশোনা করছে, একটাভাবে পৃথিবীটাকে দেখছে, এখন এই 4টা বছরে সে পৃথিবীতে কাজ করার জন্য প্রিপারেশন নিতেছে। সো এইরকম একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে আমার মনে হয় যে ফ্যাকাল্টি এবং স্টুডেন্টের যেই কানেকশনটা বা বন্ডিংটা, সেটা একটু ডিফারেন্ট হওয়া দরকার। আমি যে কোশ্চেনটা আসলে জিজ্ঞাসা করতে চাইছিলাম সেটা হচ্ছে, এই যে টিচাররা স্লাইড দেখে দেখে পড়াইতে থাকে, ভালো প্রিপারেশন নেওয়া বলতে কি আপনি আগের দিন রাতে শুধু স্লাইড প্রিপেয়ার করা বা ওই আগের একটা স্লাইড সেটা জাস্ট একটু রিভাইজ করা, মানে আপনি আসলে কিভাবে ক্লাসে ভালো পড়ান? এবং ভালো পড়াইতে গেলে তো আসলে এফোর্ট দিতে হয়, আবার এফোর্ট না দিলেও তো হয়, কারণ আপনি টিচার, আপনি যে ওখানে যাই পড়ান, স্টুডেন্ট অ্যাট ম্যাক্স আপনাকে একটু নেগেটিভ বা এখন স্টুডেন্ট অনেক সময় আসলে বুঝে উঠতে পারে না স্যার কি বুঝাইতেছে, বা স্টুডেন্ট তো মানে জাজমেন্ট করবে কোত্থেকে, স্টুডেন্ট জাজমেন্ট করে হইতেছে
ওই গ্রেডের উপর ডিপেন্ড করে। স্যার যদি এ না দেয় তাহলে স্যার খারাপ, আর স্যার যদি এ বি বা ভালো একটা ওই যে কি জানি বলে এটাকে পার্শিয়াল মার্ক বা একটু একটু পজিটিভ মার্কিং টার্কিং যদি তাহলে করে ভালো। তাহলে টিচার অনেক ভালো, এইভাবে সে জাজমেন্ট করে। জি, কিন্তু আসলে তো এটা জাজমেন্টের ওয়ে হয়তো বা না আর কি। সো যাই হোক, আমি মূল কোশ্চেনটা হচ্ছে ভালো পড়ানোর আসলে টিপসটা কি, বা ভালো আসলে কিভাবে পড়ান যেটা স্টুডেন্ট আলটিমেটলি এনজয় করে? হ্যাঁ, দিস ব্রিংস ব্যাক টু দ্য অরিজিনাল পয়েন্ট আই ওয়াজ ট্রাইং টু মেক। সেটা হচ্ছে এই যে টিচারদের রেসপন্সিবিলিটি, স্টুডেন্টদের রেসপন্সিবিলিটি নিয়ে তো কথা বললাম, বাট টিচারদের রেসপন্সিবিলিটি মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে ভালো পড়ানো আসলে শুধু কন্টেন্টের মধ্যে লিমিটেড না। মানে স্টুডেন্টদেরকে বোঝা দ্যাট আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখনের এডুকেশন সিস্টেম এক ধরনের ছিল জেনারেশনের কারণে, তখন টিচার যত বোরিংই হোক না কেন মানে যেটাকে আমরা বলি, বাট আমরা স্টুডেন্টরা মানে ফোকাস করা ট্রাই করতাম, দ্যাট কন্টেন্টটা বোঝা ট্রাই করতাম। তখন একটা খুব পপুলার একটা কোট ছিল দ্যাট একটা ভালো শিক্ষক থেকে একটা খারাপ ছাত্র যতটুকু শিখতে পারবে, একটা খারাপ শিক্ষক থেকে একটা ভালো ছাত্র আরও বেশি শিখতে পারবে। বাট এই কথাটা আসলে এই জেনারেশনে খাটে না। মানে এখনের স্টুডেন্টদের মেন্টালিটিটা অনেক চেঞ্জ হয়ে গেছে, মানে তাদের রিসিভিং মেন্টালিটিটা অনেক ডিফারেন্ট। সো আমি পার্সোনালি মানে ভালো পড়ানোর উদ্দেশ্যে যে কাজটা করি সেটা হচ্ছে আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই স্টুডেন্টস বেটার। আমি তাদের সাথে একটা কানেকশন স্টাবলিশ করা ট্রাই করি, ওকে, যেটাকে অনেকে বলে দ্যাট টু ফ্রেন্ডলি, বাট মানে আমাকে অনেকজনই বলে দ্যাট বেশি ফ্রেন্ডলি হলে স্টুডেন্টরা ডিসরেসপেক্ট করে অ্যান্ড এভরিথিং, বাট মানে আমি এটার সাথে আসলে ডিসঅ্যাগ্রি করি। না, এটা আমিও ডিসএগ্রি করি, কারণ আপনার সাথে ওই যে 2 বার আমার ব্র্যাকে দেখা হয়েছে, আমি দেখছি যে স্টুডেন্টরা আপনাকে মানে সালাম দিতে একবারও মিস করেন, এবং সালামের ভিতরে আসলে সম্মান থাকে। Respect একটা আছে। সালাম থাকে যে Exactly. জাস্ট সালাম মানে হ্যাঁ। দিছি আর কি, কিন্তু আর যেই সালামটা আসলে সম্মান বা একদম রেসপেক্টের জায়গা থেকে দেয়, সেই সালামটা শুনলে কিছুটা বোঝা বোঝা যায়। যায় এটাই আমি ফ্রেন্ডলি, আসলে স্টুডেন্টদের সাথে ফ্রেন্ডলি হওয়া ট্রাই করি, বাট এটাতে আসলে আমার সাথে স্টুডেন্টরা যে রেসপেক্ট করে এটাতে কোনো সমস্যা কিন্তু ক্রিয়েট হয় না। ব্যাপারটা হচ্ছে এক একটা জেনারেশনের রেসপেক্টের ডেফিনেশনটা এক এক ধরনের হয়ে যায়। মানে আমরা মনে করি না একদম পা ধরে সালাম করাই হচ্ছে আসলে সম্মান, এমনটা না। স্টুডেন্টরা কিন্তু যদি ফিল করে দ্যাট একটা ফ্যাকাল্টির সাথে সে কমফোর্টেবল তার প্রবলেম শেয়ার করতে, তখন রেসপেক্ট সে অটোমেটিক করবে। ওকে, সো যখন আমি স্টুডেন্টদের সাথে ফ্রেন্ডলি হয় তখন তারা আসলে প্রবলেম কি ফেস করতেছে এটা আমার সাথে ওপেনলি ডিসকাস করতে পারে, তখন তাদের ওই প্রবলেমটাকে আরও ভালোভাবে হ্যান্ডেল করা যায়। বাট দেখা যায় আমি যদি একটা ডিস্টেন্স মানে অতিরিক্ত ডিস্টেন্স মেনটেন করে চলি, দ্যাট আমি আসলে শুধু স্লাইড স্ক্রল করে যাচ্ছি, তখন স্টুডেন্টরা মনে করে দ্যাট মানে স্যারকে বলেও কি হবে, তাদের মধ্যে যে একটা প্রবলেম থাকে মেন্টালি, তখন তারা মনে করে দ্যাট স্যারকে বলেও আসলে কি হবে, স্যার হয়তো আমার প্রবলেমটা বুঝবেই না। ওকে, সো আমি ইনফ্যাক্ট মানে স্টুডেন্টদেরকে যখন একটা ক্লোজ রিলেশনশিপ হয় তখন দেখা যায় তাদের প্রত্যেকটা প্রবলেমে মানে তারা রিলাই করতে পারে ফ্যাকাল্টির উপর, আর সেটাই কিন্তু স্টুডেন্টরা এক্সপেক্ট করে দ্যাট আমরা ফ্যাকাল্টির উপর রিলাই করতে পারবো। আমার কোর্স রিলেটেড প্রবলেম, কোর্সের বাইরেও অন্য কোর্সের আমার কাছে ইভেন মানে স্টুডেন্ট যেই কোর্স আমি কখনো নিই নাই ব্র্যাকে, ওই কোর্সের স্টুডেন্টরাও এসে বলে স্যার এই কোর্সে একটু প্রবলেম হচ্ছে, আপনি নেক্সট সেমিস্টার থেকে এই কোর্সটা নিয়েন। এখন মানে কোর্স তো ধরেন আমার একটা কিছু পছন্দের কোর্স আছে, আমি ওগুলাই নেই, বাট স্টুডেন্টরা কেন এটা বলে, বিকজ তারা কমফোর্টেবল ফিল করে। সো আমার মনে হয় দ্যাট ওই জায়গা থেকে স্টুডেন্টরা কিন্তু শুধু ক্লাসে কী পড়াচ্ছি সেটার উপর ডিপেন্ড করে ভালো পড়ায় নাকি ভালো ফ্যাকাল্টি, এটা বিচার না করে তারা ওভারঅল বিচার করে দ্যাট আসলে একটা ফ্যাকাল্টি থেকে তারা যেটা এক্সপেক্ট করে বা তারা যেটা ডিজার্ভ করে, যতটুকু কেয়ার আর যতটুকু হেল্প সেটা তারা পাচ্ছে কিনা সেটার উপর ডিপেন্ড করে। আমি এই টাইপের কথা অনেক সময় শুনি যে এই জেনারেশনে যারা স্টুডেন্ট আছে তারা আসলে ক্লাসরুমে মনোযোগ দিতে চায় না, তারা পড়াশোনার ব্যাপারে অত বেশি একটা সিরিয়াস না, এদেরকে পড়ায় মানে এইটা তো আসলে খুব ডিফিকাল্ট জিনিস, এরা তো কিছু শিখতে চায় না, এটা সেটা নানাবিধ জিনিসপত্র। আপনার কি মনে হয় আপনি যখন ক্লাস নেন, আপনার কি মানে এই জায়গাটাতে অ্যাটলিস্ট আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কি? এই 3 বছর ধরে তো ক্লাস নেন, যে আসলে কি এটা স্টুডেন্টের সমস্যা নাকি টিচারের সমস্যা নাকি দুই পার্টিরই সমস্যা, নাকি স্টুডেন্টকে আসলে যদি রাইট ওয়েতে তাদের মতো করে যদি চিন্তা করে তাদেরকে ইন্সপায়ার করা যায় তাইলে তাদেরকে আসলে মোটিভেট করা পসিবল? আপনার কি ধারণা? আমার ধারণা হচ্ছে ওই অ্যাকসেপ্টেন্স মেন্টালিটিটা, মানে আমি এখন দেখেন এই যে আসলে টেবিলটা টার্ন হয়ে গেছে, ফ্যাকাল্টিরা কমপ্লেন করতেছে অ্যাবাউট স্টুডেন্টস অ্যান্ড সো মানে আমি অলওয়েজ আমার ফুল লাইফে আমি এই জিনিসটা ট্রাই করছি দ্যাট সিচুয়েশন যেটাই হোক, ওকে, মানে হোয়াট ইজ মাই পার্ট, আমার রেসপন্সিবিলিটিটা বা আমার রোলটা কোথায়। যদি দেখি স্টুডেন্টদের সাথে আমার পড়াইতে বা আমার কমিউনিকেশন করতে একটা প্রবলেম হচ্ছে, তখন এখানে আমি কি করতে পারি টু মেক দ্য সিচুয়েশন বেটার, মানে আমার ড্রব্যাক্সটা কোথায়। সো আমি যেটা রিয়ালাইজ করছি মানে আমি জানি দ্যাট স্টুডেন্টরা আজকাল ক্লাসে মনোযোগ দিতে চায় না বা এই ধরনের, বাট আমি আমার ক্লাসের মধ্যে আলহামদুলিল্লাহ আমার ক্লাসগুলোতে আমি স্টুডেন্টদেরকে কিন্তু বেশ মনোযোগী দেখি।
ওকে যারা মনোযোগ দেয় না, মানে আমি ক্লাসরুমের ভিতরে ফোন টিপে না না আলহামদুলিল্লাহ আপনি থ্যাঙ্কফুল। এইরকম আমাকে বকাঝকা করতে হয় না, ছবি তুলে এক একজন দুইজন আমার ছবি তুলে পরে পরে পোস্ট দেয় যে স্যার এটা পড়াচ্ছে এটা পড়াচ্ছে, বাট মানে ডিস্ট্রাক্টেড খুব বেশি থাকে না। আর আমি যেহেতু স্লাইড স্ক্রল করি না, মানে ওই যে ওয়ান টু ওয়ান স্লাইড লিখে পড়ান না না, আমি সবসময় বোর্ডে হাই হাই না, সবসময় আমার নিজেরই মানে বোর্ড ছাড়া মার্কার ধরা ছাড়া আসলে পড়ানোর ফিলটা আমি পাই না। যাই হোক, সো যেহেতু মানে হাঁটাচলা করে করে পড়াই, তখন প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কিছুক্ষণ পর পর আমার চোখে চোখে হ্যাঁ আই কন্ট্যাক্ট হয়, তখন আমি বুঝি আসলে দ্যাট মানে তাদের অ্যাটেনশন, মানে এখানে আমাকে একটা এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে, দ্যাট মানে আমাকে হাঁটাচলা করতে হচ্ছে। আমি যদি লেজি হয়ে চেয়ারে বসে আরামসে পড়াইতে চাইতাম, তখন মানে ওদের জন্য অ্যাটেনশনটা হারাই ফেলা ইজিয়ার হতো। সো আমি কিন্তু ক্লাসে হাঁটতে থাকি মাঝে মাঝে, যেহেতু অন্য জেনারেশন আমাদের থেকে একটু ডিফারেন্ট, মাঝে মাঝে এক দুইজনের সাথে হালকা পাতলা জোক টোক করা লাগে, একটু পচানো লাগে, যাতে মানে ক্লাসে মনোযোগ দেয়। বাট মানে দ্যাটস মাই ওয়ে অফ সলভিং দ্য সিচুয়েশন, দ্যাট স্টুডেন্টদের অ্যাটেনশন কীভাবে ধরে রাখতে হয়, এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে আমি মনে করি। অ্যাজ এ ফ্যাকাল্টি ক্লাসের স্টুডেন্টদের অ্যাটেনশন ধরে রাখাটাও ইটস লাইক এ পারফরমেন্স, রাইট। মানে ক্লাস নেওয়াটা ইজ লাইক এ পারফরমেন্স। আমার যদি পারফরমেন্স বোরিং হয়, অবভিয়াসলি আমার অডিয়েন্স ঘুমিয়ে যাবে। না, এই যে আপনি কাইন্ড অফ বেশ ভালো এফোর্ট দিয়ে ক্লাসরুমের ভিতরে, কারণ আপনি একটা অ্যাভারেজ ওয়েতেও হয়তো পড়াইতে পারতেন চাইলে, তো সেই জায়গা থেকে এইটা কাইন্ড অফ আপনার ক্যারিয়ার, মানে আপনার ক্যারিয়ার রিলেটেড কোশ্চেন হয়ে যেতেছে যে আপনি আসলে এই এফোর্টটা কেন দেওয়ার প্রয়োজন মানে বোধ করছেন? আপনি তো চাইলেই ধরেন অ্যাভারেজ ওয়েতে পড়াইতে পারেন, না পড়াইলে ভেরি গুড কোয়েশ্চেন, হালকা একটু রিভিউ হয়তো খারাপ আসবে, কিন্তু আপনার চাকরি বাকরি চলে যাবে ব্যাপারটা এরকম ওই টাইপের সিচুয়েশন খুব কম হয় আমার যতটুকু ধারণা। সো কারণ ওই টাইপের সিচুয়েশন হইলে বাংলাদেশে টিচার সংকট হয়ে যেত আর কি। সো আপনি আসলে কেন এটা অনেক বেশি মনে করেন যে এটা আপনার করা উচিত? আচ্ছা, এটার আসলে দুইটা পার্সপেক্টিভ আছে, একটা ইন্ট্রিনসিক ভ্যালু আছে এটার, আর একটা এক্সট্রিনসিক ভ্যালু। তো ইন্ট্রিনসিক ভ্যালুটা হচ্ছে মানে আমার কাছে এই জিনিসটা খুবই স্যাটিসফাইং যখন আমি একটা স্টুডেন্টের চোখ দেখে বুঝতে পারবো দ্যাট তার এই ইস্যুতে এই টপিকে প্রবলেম ছিল, অ্যান্ড আমার এই সেন্টেন্স ডেলিভারির মাধ্যমে তার এই প্রবলেমটা দূর হয়ে গেছে। এটা আমার কাছে খুবই প্রিশিয়াস। ওকে, এটা ইন্ট্রিনসিক ভ্যালু, এটা জাস্ট আমার পার্সোনাল মানে ব্যাপার আর কি। আর এক্সট্রিনসিক ভ্যালু হচ্ছে এটা আমার রেসপন্সিবিলিটি, বিকজ মানে আমরা আসলে এই যে আজকালকার জেনারেশনের মানুষজন যে এত ইউনিক চ্যালেঞ্জেস ফেস করতেছে, এখানে আমাদের প্রত্যেকজনেরই কিন্তু আলাদা আলাদা রোল থাকে। যেই রোলে আসি সেখানে যদি আমরা আমাদের রোলটা পারফেক্টলি ক্যারি অন করি, তাহলে মানে এই চ্যালেঞ্জেসগুলো সলভ করার জন্য মানে প্রবলেমগুলো বেটার সলভ করা যাবে। সো এটা আমি মনে করি দ্যাট আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে, দ্যাট স্টুডেন্টরা আলটিমেটলি দেখা যায় তারা যখন অ্যাটেনশন ধরে রাখতেছে, তাদের জন্য রেজাল্টটা ভালো করা খুব ইজি হয়ে যায়, অ্যান্ড পরেও কাজে আসে। আমি ফর এক্সাম্পল আমি প্রোগ্রামিং প্রবলেম সলভিং কোর্স করাইতাম, যেটার মানে কোর্সের টাইটেলই ছিল প্রবলেম সলভিং অ্যান্ড কম্পিটিটিভ প্রোগ্রামিং। এটা থেকে তো স্টুডেন্টরা সবসময় একসাথে দূরে থাকে। হ্যাঁ, এটা থেকে দূরে থাকে, বাট হ্যাঁ এখন এটাতে জোর করে তো আনা যাবে না, বাট যারা মানে এই ধরনের জিনিসপত্র শিখতে চায় বা ভালো কন্টেন্ট পায় না অ্যাভেলেবল, তারা তো আগ্রহ নিয়ে আসে। ওকে, অ্যান্ড ওই কোর্সে আমি মনে হয় অন্যান্য সব কোর্স থেকে সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছিলাম ওই কোর্সটাতে, যেহেতু এটা একটু ডিফিকাল্ট কোর্স। বাট ওই কোর্স থেকে আমি স্টুডেন্টদের সবচেয়ে বেশি রিভিউ পাইছি, দ্যাট মানে আসলে তাদের লাইফে কতটুকু তারা প্রবলেম সলভিংয়ে মানে ডিফারেন্ট ফিল করতেছে, দ্যাট প্রবলেম সলভিং তাদের কাছে কতটুকু ইজিয়ার হয়ে গেছে। ইনফ্যাক্ট ওই কোর্সের অনেকজন হচ্ছে অলরেডি এখন গ্র্যাজুয়েট করে ফেলছে, অ্যান্ড বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, অ্যান্ড ইন্টারভিউতে প্রবলেম সলভিংয়ের প্রশ্ন অনেক বেশি আসে। সো তাদের আসলেই লাইফে কিন্তু জিনিসটা ইম্প্যাক্ট ফেলতেছে, যেটা আমি হয়তো ক্লাসে আমার 1 ঘন্টা একটু কষ্ট করা লাগছে আর কি, বাট এটা লাইফ টাইম ভ্যালু আছে। হ্যাঁ, লাইফ টাইম ভ্যালু আছে, আমার লাইফে না হোক আরেকজনের লাইফে হোক। মানে দিস ইজ একটা ফেমাস কথা আছে মোহাম্মদ আলীর, দ্যাট দ্য সার্ভিস উই গিভ টু পিপল ইজ দ্য রেন্ট উই পে ফর লিভিং ইন দিস আর্থ। না, ইনফ্যাক্ট এই জিনিসটা আমি পার্সোনালি নিজেও নোটিস করছি যে আমাদের যখন ফাইথনের ভিতরে মোর দ্যান 100+ স্টুডেন্ট কোড ফোর্সেস বা কোড শেফের মতো প্ল্যাটফর্মে খুব ভালো একটা র্যাঙ্কিং করার চেষ্টা করতেছে, এবং উইদিন 2 or 3 months, এবং প্রথমে তারা 6 মাসের মেন কোর্সটা শেষ করে, অ্যান্ড দেন পরবর্তীতে 2 or 3 months প্রবলেম সলভিং ক্লাবের ভিতরে যে স্টুডেন্টটা জীবনে কোনোদিন কোড শেফের মধ্যে প্রোফাইল ছিল না, সে প্রোফাইল খোলার পরে দেখা গেছে যে মোটামুটি 2 থেকে 3 মাসের ভিতরে সে একটা ভালো লেভেল পর্যন্ত চলে যেতেছে। সে অলমোস্ট প্রত্যেক সপ্তাহে তার একটা কন্টেস্ট দেওয়ার কাইন্ড অফ একটা হ্যাবিট তৈরি হয়ে গেছে যে আমি প্রত্যেক সপ্তাহে একটা করে কন্টেস্ট দিব বা সামথিং লাইক দ্যাট। এবং এই জিনিসটা যখন আমি পার্সোনালি ওদের সাথে নিজেও কথা বলার সুযোগ হয়েছে, আমি যেটা দেখছি যে এখানে আমাদের টিমের যে পরিমাণ এফোর্ট অ্যান্ড এভরিথিং, এবং এইটা দেখলে আসলে
অন্য লেভেলের একটা স্যাটিসফ্যাকশন আলটিমেটলি কাজ করে, যেটা একটা লাইফ লং ভ্যালু আছে আর কি আমার কাছে মনে হয়। কারণ প্রত্যেকটা জিনিসের ভ্যালু তো আসলে ওই টাকা পয়সা দিয়ে বিচার করা একটু ক্রিটিক্যাল, বাট দেন এগেন ওদেরকে যখন আমি দেখি এটা আমার কাছে পার্সোনালি খুবই খুবই মানে স্যাটিসফাইং মনে হয় আর কি পুরো জিনিসটা। একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো ভাবছিলাম, সেই কোশ্চেনটা মনে করতে পারতেছি না, তবে মনে ইনশাল্লাহ পড়লে আমি ওই কোশ্চেন করবো। তবে যেটা আমার মাথার মধ্যে আসছে, বাংলাদেশে কিন্তু প্রত্যেক বছর এখন 20,000-এর মতো কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েট বের হয়। তবে এখানে একটা টুইস্ট আছে, সবাই ভাবে যে 20,000 যেহেতু গ্র্যাজুয়েট বের হয় তাহলে মনে হয় 20,000 স্টুডেন্টই পড়ে। ঘটনা আসলে এটা না। ঘটনা হইতেছে বাংলাদেশে মিনিমাম কম্পিউটার সায়েন্সে আমাদের একটা ওয়াইল্ড গেস যে 50,000-এর বেশি স্টুডেন্ট পড়াশোনা করে প্রত্যেক বছর। তবে মাত্র 20,000-এর মতো গ্র্যাজুয়েট করে বের হয়, কারণ আপনি নিজেও জানেন যে আপনার ড্রপ আউট কী পরিমাণ হয়। এবং বিশেষ করে ওপেন ক্রেডিট থাকলে পোলাপান সামনে কন্টিনিউ করে না, পিছাইতে থাকে, এটা সেটা এক একজনের শেষ করতে 5 বছর 6 বছর, ক্ষেত্র বিশেষে হয়তো 7 বছরও লেগে যায়, এই টাইপের একটা জিনিস। সো যেই জিনিসটা আমি আসলে জানতে চাইছি, প্রত্যেক বছর আসলে কম্পিউটার সায়েন্সে 20,000-এর মতো গ্র্যাজুয়েট, 50,000-এর মতো হয়তো কম্পিউটার সায়েন্সে ভর্তি হইতেছে। এবং ইনফ্যাক্ট ব্র্যাক ইউনিভার্সিটি বা আরও নাম করা ইউনিভার্সিটিগুলোতে মোর দ্যান 1,000 প্লাস মানে 2,000-এর মতো স্টুডেন্ট কিন্তু কম্পিউটার সায়েন্সে ভর্তি হচ্ছে। এবং কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করা আমার কাছে মনে হয় যে মানে এখানে ডিসকাউন্ট চলতেছে না আর কি, মানে এটা বেশ এক্সপেন্সিভ, বেশ ভালো এক্সপেন্সিভ। এত টাকা পয়সা খরচ করে স্টুডেন্টরা তারপরেও মানে একটা সময় পর্যন্ত যেটা হয়েছে যে আর্কিটেকচারে পড়াশোনা বা আর্কিটেক্টে এখনও পড়াশোনা করা বেশ এক্সপেন্সিভ। দেন আমার মনে হয় যে এখন সেকেন্ড মোস্ট এক্সপেন্সিভ কোর্স মেবি কম্পিউটার সায়েন্স বা এই টাইপের কিছু একটা, আমার হয়তো বা জানার ভুল থাকতে পারে। তো এরকম একটা সিচুয়েশনে আপনি আসলে পুরো সিচুয়েশনটাকে কীভাবে দেখেন যে ভাই এত মানুষজন আসলে কম্পিউটার সায়েন্সের ভিতরে ঢুকে যাচ্ছে, আদেও কোনো লাভটাভ হচ্ছে কি না? কারণ আপনি তো ক্লাসরুমে দেখেন, আপনার ক্লাসে হয়তো বা স্টুডেন্ট ফোন হয়তো ব্রাউজ করতেছে না, বা অন্য ক্লাসরুমে তো যে সে ঠিকই করতেছে। এখন ওভারঅল এই যে 2,000 স্টুডেন্ট বা 1,000 স্টুডেন্ট করে প্রত্যেক বছর যে আপনার দেখার সুযোগ হয়, এদের আসলে অবস্থাটা কি? আচ্ছা, এখানে এই ফিল্ডে স্পেশালি এত স্টুডেন্ট ভর্তি হওয়া আর এত স্টুডেন্ট গ্র্যাজুয়েট করা, এটার একটা কারণ হচ্ছে কম্পিউটার সায়েন্সের ওয়ার্ল্ডটা অনেক ওয়াইড, অনেক বড়। এখানে কিন্তু আসলে শুধু প্রবলেম সলভিং বা শুধু ওয়েব ডেভেলপমেন্টে লিমিটেড না। দেখা যায় কম্পিউটার সায়েন্সের মধ্যে মানুষজন যত কিছু শিখে, ইনফ্যাক্ট আমাদের কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট ম্যাক্সিমাম যে কম্পিউটার সায়েন্সের লাইনে থাকে এমনও না, অন্যান্য লাইনে শিফট করে। বাট কম্পিউটার সায়েন্সের মধ্যে যেই সব জিনিসপত্র শিখতে পারে, এগুলো খুবই বেসিক অ্যান্ড ইম্পর্ট্যান্ট ফাউন্ডেশন হিসেবে কাজ করে। সো মানুষের পরে আসলে দেখা যায় অ্যাকচুয়াল ইন্টারেস্টটা রিয়ালাইজ করতে একটু টাইম লাগে। ইনফ্যাক্ট আমিও যখন কম্পিউটার সায়েন্স পড়া শুরু করছিলাম, আমি প্রথম জানতাম না কম্পিউটার সায়েন্স হোয়াট ইজ অল অ্যাবাউট, দ্যাট এখানে আসলে আমরা কি পড়বো। আপনি ওই কম্পিউটার সায়েন্সে ভর্তি হওয়ার আগ পর্যন্ত কি কখনো প্রোগ্রামিং করছেন? না, আমি কখনোই করি না। হ্যাঁ, যেটা বলতেছিলেন। আমি যখন আমাদের বুয়েটের অ্যাডমিশনের পরে আমার কাছে যে চয়েস ছিল, আমি সিনিয়র ভাইদেরকে জিজ্ঞেস করছি, বুয়েটের সিনিয়র ভাইদেরকে। তো দেখা যায় আমি কম্পিউটার সায়েন্সের সিনিয়র ভাইকে জিজ্ঞেস যখন করলাম, সে বলে হ্যাঁ কম্পিউটার সায়েন্সে ভর্তি হবা। ট্রিপলির ভাইকে যখন জিজ্ঞেস করলাম, সে বলে কম্পিউটার সায়েন্সে ভর্তি হবা। আর যখন মেকানিক্যালের ভাইকে জিজ্ঞেস করলাম, সেও বলে কম্পিউটার সায়েন্সে ভর্তি হওয়া। সবাই বলে কম্পিউটার সায়েন্স যেহেতু পাচ্ছ, কম্পিউটার সায়েন্সে ভর্তি হও, বিকজ ওরা কিন্তু অলরেডি কয়েক বছর কাটাই ফেলছে। অ্যান্ড ওরা দেখতেছে দ্যাট আসলে কম্পিউটার সায়েন্সে যেই পরিমাণ অপশনস আমাদেরকে খুলে দেয় দরজা, ওটা অন্যান্য ফিল্ডে কিন্তু খুলে না। কম্পিউটার সায়েন্সের কম্পিউটার সায়েন্সের নাম্বার অফ স্টুডেন্টস অ্যান্ড নাম্বার অফ গ্র্যাজুয়েটস বেশি হওয়ার কিন্তু এটা কারণ। এটা কিন্তু আমি প্রবলেম হিসেবে না দেখে আমি অপরচুনিটি হিসেবে দেখতেছি। দ্যাট বেশিরভাগ মানুষ পরে গিয়ে কম্পিউটার সায়েন্স পড়তে পড়তে তারা আস্তে আস্তে তাদের ইন্টারেস্টটা আনলক করতে পারে। টিনেজারের জন্য আসলে লাইফের ক্যারিয়ার ডিসাইড করা ইজ ডিফিকাল্ট। এই মিড লাইফ ক্রাইসিসে এসে আমার আপনার বয়সের মানুষজন বুঝতে পারে আসলে সব কিছু। সো কম্পিউটার সায়েন্স ইজ এ গুড ইনভেস্টমেন্ট। কম্পিউটার সায়েন্সের লেখাপড়াগুলো পরে সবসময় কাজে আসে। একটা কোশ্চেন সবার মনের মধ্যে আছে, ইনফ্যাক্ট আমিও যখন ইউনিভার্সিটিগুলোতে টুকটাক কথাবার্তা বলতে যাই আমাকে এই কোশ্চেন করে, তা আমি তো আমার মতো করে এই কোশ্চেনের অ্যান্সার দিই। এখন আপনি আসলে ইউনিভার্সিটির টিচার, সো আপনার কাছে এই কোশ্চেনটা জানতে চাই। প্রথমত, এই যে কম্পিউটার সায়েন্সে মানুষজন ভর্তি হয়, আবার অন্যান্য ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও হয়তো আছে, সেখানে এই যে ম্যাথ, ফিজিক্স, তারপরে ক্ষেত্র বিশেষে কেমিস্ট্রি, এই যে দুনিয়া জিনিসপত্র যে পড়ায়, কেন পড়ায় আপনার কি মনে হয়? আপনার কি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় এই টাইপের কোনো কোশ্চেন? আমাদের আবার ক্যালকুলাস করায়, স্টুডেন্ট থাকা অবস্থায় আমরা অবশ্যই প্রশ্নটা মাথায় আসতো। আমাদের ইনফ্যাক্ট বুয়েটে কম্পিউটার সায়েন্সে ম্যাথ কোর্সেস অনেক বেশি ছিল, 4টা কোর্স ছিল শুধু ম্যাথের উপর। আচ্ছা, তো আমার
মানে আমার পার্সোনালি ম্যাথ ভালো লাগতো দেখে আমি এত বেশি কমপ্লেন করতাম না, কিন্তু আমি কমপ্লেন করতাম হচ্ছে আবার ওই যে হিউম্যানিটিস, তারপর ইথিক্স, মানে ফাউন্ডেশনাল কোর্স, এই যে জেনারেল এডুকেশন কোর্স যেগুলো, এগুলোর কারণ বাট আমি মনে করি লাইক উইথ টাইম, ইনফ্যাক্ট মানে আপনি যখন একাডেমিয়ার কালচারের সাথে ইউজড টু হয়ে যাবেন, যারা একাডেমিয়ার কালচারের বাইরে যারা জব করে কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ টাজ করে, তারা সবসময় কিন্তু বলবে আপনাকে দ্যাট হ্যাঁ ইউনিভার্সিটিতে থাকতে এসব পড়ছি, হুদাই কোনো কাজে আসে না, কিছু না। বাট আপনি যদি একাডেমিয়ার কালচারের সাথে মিশেন, তখন আসলে বুঝতে পারবেন দ্যাট কেন মানে ইন্টার রিলেটেড ফিল্ডগুলো কেন ইম্পর্টেন্ট। দ্যাট কম্পিউটার সায়েন্সের অনেক রিসার্চার্স আপনার হিউম্যানিটিসে শিফট করে, মানুষকে নিয়ে কাজ করতে হয়, অনেকজনকে ফাইন্যান্স নিয়ে কাজ করতে হয়, ইকোনমিক্স নিয়ে কাজ করতে হয়। মানে একদম হয়তো ইউজগুলো আমি পার্টিকুলার এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, বাট মানে এগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো না। তবে আমার আপনার অ্যান্সার শুনে আমার যেটা মনে হইতেছে যে আমি যখন কম্পিউটার সায়েন্সে পড়ি তখন আমাকে কাইন্ড অফ আদার্স কিছু সাবজেক্টের বা রিলেটেড কিছু সাবজেক্টের ক্লু দেওয়া হয়, এবং সেগুলো সম্পর্কে এগুলো কাইন্ড অফ অন ওয়ান টাইপের কোর্স থাকে, ফিজিক্স বলি, ম্যাথ বলি বা যেটা। কারণ এটা করানোর পারপাস হয়তো বা এরকম হইতে পারে যে এই সাবজেক্টগুলোতে ওই স্টুডেন্টের কোনো ইন্টারেস্ট আছে কিনা, বা ওখান থেকে তার মাথার ভিতরে নতুন কোনো চিন্তা ভাবনা আসতেছে কিনা, সেইটাও কিন্তু ইউনিভার্সিটি আসলে তার ফিউচার লাইফ শেপ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। রাইট। একদম প্রথমে আমরা কিন্তু অনেক বেসিক, যখন স্কুলে ভর্তি হয় 9-10-এ অনেক ডিফারেন্ট সাবজেক্টস পড়ি, পরে ইউনিভার্সিটিতে গিয়ে একটু রেস্ট্রিক্টেড হয়, বাট তবুও কিন্তু অপশানস রাখা দরকার। আপনি এইসব দেখবেন না কোথায়, যখন সে হচ্ছে মাস্টার্স বা পিএইচডিতে চলে যাবে, ওখানে কিন্তু এসব থাকে না, এক্স্যাক্টলি তখন সে স্পেশালাইজড হয়ে গেছে একটা ফিল্ডে। বাট ইউনিভার্সিটিতেও তার জন্য দরজাটা খোলা রাখতে হয়, বিকজ টিনেজে যেহেতু ইউনিভার্সিটি শুরু করছে, সে কিন্তু মানে এখন কম্পিউটার সায়েন্সে যদি আটকা পড়ে থাকে, সে অন্যান্য ফ্লেভার্স পাবে না। এবং ইনফ্যাক্ট প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে তো এই কাজ করা পসিবল, যে হয়তো বা একটা নির্দিষ্ট ক্রেডিট কমপ্লিট করার আগ পর্যন্ত সে চাইলে ডিপার্টমেন্টও চেঞ্জ করে ফেলতে পারে। অনেকেই এই জিনিসটা কিন্তু করে। এটা আমি এনকারেজও করি ক্লাসে। দেখা যায় আমি যখন 110 পড়াইতাম, একদম মাত্র ঢুকছে ফ্রেশ স্টুডেন্টস, তো ম্যাক্সিমাম কিন্তু ওই আমার মতো না বুঝেই, হ্যাঁ সবাই বলছে কম্পিউটার সায়েন্স পড়ো, কম্পিউটার সায়েন্সে ঢুকে গেছে। তো আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে সবসময় এটা বলতাম, তোমরা এখন তো ইউনিভার্সিটিতে উঠছো, এখন তো কালচারটা দেখবা দ্যাট ইউনিভার্সিটির স্টুডেন্টদের লাইফ কেমন, স্কুল কলেজ থেকে কতটুকু ডিফারেন্ট। তোমরা এখন অ্যাটলিস্ট ঘাটাঘাটি করো, যেহেতু তোমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে আসো, তোমাদের এই চান্সটা আছে, এখন অ্যাটলিস্ট ঘাটাঘাটি করো আসলে কোন ফিল্ডে ফিউচারে কী হয়। তোমার যদি একটা সেমিস্টার ড্রপ যায় তাও ওয়ার্থ ইট, তুমি যদি তোমার অ্যাকচুয়াল পছন্দ খুঁজে পাও। সো আমি মানে এটাকে খারাপভাবে না দেখে আমি ওদেরকে এটা বোঝানো ট্রাই করি দ্যাট মানে দের ইজ নাথিং রং উইথ স্টাডিং বিজনেস। মানে আগে এগুলো বলতো আরে বিজনেস পড়তেছে মানে ভালো স্টুডেন্ট না, মানে আমি কম্পিউটার সায়েন্স পড়ছি, আমি সবসময় সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। ইনফ্যাক্ট স্কুল কলেজে থাকতে আমারও এই মেন্টালিটি ছিল, যারা লেখাপড়া পারে না এরা অনেক কমার্স আর্টস পড়ে, বাট দ্যাটস সো রং। মানে এটা গ্র্যাজুয়েট করার পরে বুঝতেছি দ্যাটস সো রং। মানে আই ফিল সরি দ্যাট আমি এরকম ফিল করতাম আগে। বাট আমি ইনফ্যাক্ট এখন আমি কম্পিউটার সায়েন্স অনেক পছন্দ করি, আমি কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট অ্যান্ড আই লাভ এভরিথিং অ্যাবাউট কম্পিউটার সায়েন্স, বাট স্টিল আমি স্টুডেন্টদেরকে বলি দ্যাট ইটস ওকে ইফ ইউ ডু নট লাইক ইট। তোমরা যদি এটা পছন্দ না করো, এক সেমিস্টার পরে তোমরা ডিসাইড করো তোমরা আসলে কী পছন্দ করো, গো দেয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল। দেখা যায় অনেকে 3-4 বছর পরে বের হয়ে যায়, হয় এটা কিন্তু ফ্রিকুয়েন্টলি হচ্ছে। আপনি ওই যে ড্রপ আউটের কথা বলছেন, সবাই কিন্তু ড্রপ আউট না ওখানে, ওই বাকি 30,000 ওখানে অনেক একটা মেজরিটি অ্যামাউন্ট অফ স্টুডেন্ট কিন্তু শিফট অফ ইন্টারেস্ট হয়েছে। আমি ওই যে একটা কোশ্চেনের কথা বলছিলাম যে ভুলে গেছি, এবার মনে আসছে ড্রপের কথা শুনে। এই অনেক সময় স্টুডেন্টরা আমাকে কোশ্চেন করে যে ভাই পড়াশোনা তো ভালো লাগতেছে না, বিশেষ করে কম্পিউটার সায়েন্সে। আর কম্পিউটার সায়েন্সে যারা পড়াশোনা করে তাদের একটা ধারণা হচ্ছে যে এই একাডেমিক জিনিসপত্র দিয়ে কী হবে, আমি তো একটা কোর্স করবো, শিখবো টিখবো, তারপরে চাকরির মধ্যে ঢুকে যাবো, সো চাকরি বাকরি করা স্টার্ট করে দিব, তাইলে আমি তো ড্রপ আউট হয়ে যাইতেই পারি আর কি, এরকম একটা মানে ফ্যাসিনেশন কাজ করে। বিশেষ করে আমি দেখছি যে কম্পিউটার সায়েন্সে যারা পড়ে তাদের এক প্রকার শরীরে একটা আগুন কাজ করে যে ভাই আমি তো ড্রপ আউট হয়ে গেলে কী বাজায় আসবে। আর বিশেষ করে ড্রপ আউট হয়ে তো টেকনোলজি ওয়ার্ল্ডে মানুষজন অনেক ফ্লারিশ করছে, অনেক স্টোরি আছে যেগুলো শুনে আমাদের পড়লে একটা জোশ আসে, এরকম একটা ব্যাপার। এখন আপনি তো স্টুডেন্টের সাথে কন্টিনিউয়াসলি ডিল করেন, তো এই যে স্টুডেন্ট অনেক সময় চিন্তা করে যে ড্রপ আউট হয়ে যাবে, আসলে চিন্তাটুকু কতটুকু ভ্যালিড? আর আপনার কাছে এই টাইপের স্টুডেন্ট কখনো আসছে কিনা যে স্যার আমি তো ড্রপ আউট হয়ে যেতে চাই, আপনি সেখানে কিভাবে এটার চিকিৎসা করছেন? আমার কাছে এরকম স্টুডেন্ট আসছে, অ্যান্ড আমার তাদের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে তুমি এক্সাম্পলস দেখছো, বাট তুমি আসলে দুনিয়া কতটুকু দেখছো? তারা পুরো পিকচারটা না দেখে এই ডিসিশনটাতে আসে বা এই ধরনের একটা জোশে চলে আসে সামনে আসলে কি কি আসতে পারে, বা তুমি ড্রপ আউট হওয়ার পরে তুমি যে তোমার স্কিল নিয়ে লাফাবা বা স্কিল নিয়ে দৌড়াবা, এটা আসলে তোমাকে কিভাবে একটা ভালো পজিশনে নিচ্ছে, বা তুমি যেটা যখন সে ড্রপ আউট হওয়ার কথা চিন্তা করতেছে তখন তার স্কিলের কি অবস্থা? মানে ইনফ্যাক্ট অনেকজন ড্রপ আউট হয়ে করছে,
তাদের কিন্তু তখনই স্কিল ছিল যখন ড্রপ আউট করতেছে, দেন নিউ দ্যাট আমার এই পরিমাণ স্কিল আছে, দেন আমার ইউনিভার্সিটি ডিগ্রি ছাড়াও আই ক্যান মিট মাই এন্ডস, অথবা আই ক্যান ডু এভরিথিং। যাই হোক, বাট এই স্টুডেন্টগুলো দেখা যায় আসলে স্কিলের অবস্থা খুব খারাপ থাকে, বাট এই জোশে চলে আসে, সে ওই আরো ফাঁকিবাজি করতে চায়। আমরা সবসময় কমফর্ট জোনের চিপাটাতে ঢুকতে চাই একটা, সত্যি কথা এটা। বাট দ্য থিং ইজ, একটা ফেমাস কোট আছে, সেটা হচ্ছে দ্য ল্যাডার অফ সাকসেস, মানে এটাকে কিভাবে বলে, ইটস নট ক্রাউডেড অ্যাট অল অ্যাট দ্য টপ, মানে একদম একদম টপে হচ্ছে আসলে কিছু নাই, মানে অনেক কম মানুষ অতটুকু পৌঁছাইতে পারছে। ওকে, সো এত ইজি না কিন্তু রাস্তাটা। সো এটা কিন্তু অনেকজন এটা জাজ করার জন্য, এই বিচারটা করার জন্য জিজ্ঞেস করে দ্যাট আমি যদি এখন পড়াশোনাকে সাইডে রেখে এখন স্কিল ডেভেলপমেন্ট শুরু করি, তাহলে আমি কি মানে এই গ্র্যাজুয়েশনের আমার রেজাল্ট যে খারাপ হবে এটাকে মেকআপ করতে পারবো কিনা, এটা থাকে হচ্ছে মেইন প্রশ্ন। ওকে, যারা অ্যাটলিস্ট বুঝে শুনে এই ডিসিশনে যেতে চায়, তারপর আমি যেহেতু স্কিল ডেভেলপমেন্টে টাইম দিব, অবভিয়াসলি আমার রেজাল্টস একটু ফল করবে। রাইট। তো এটা আসলে মানে নিজেকে কিন্তু অতটুকু পরিমাণ চেনা লাগে, দ্যাট আমার কি পরিমাণ টাইম লাগবে। আর ইউ অর্গানাইজড এনাফ? তুমি আজকে রুটিন বানায় তুমি কালকে ফলো করতে পারতেছো না, তুমি কিভাবে 4 বছরের পরবর্তী লাইফ এক্স্যাক্টলি অ্যাটলিস্ট একটা ট্রায়াল পিরিয়ড দাও। ট্রায়াল পিরিয়ডে তোমার কি হবে না, তোমার ওভারঅল বড় ক্ষতি হবে না। তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 21 ডেজ একটা রুল আছে, 3 সপ্তাহ তুমি টাইম দিয়ে দেখো। 3 সপ্তাহের মধ্যে যে নিজের সিগনিফিকেন্ট মানে চেঞ্জ দেখতে পারবে, সেটা কিন্তু আসলে সিগনিফিকেন্ট চেঞ্জ হওয়ার কথা। ওকে, লার্নিং কার্ভে দেখা যায় প্রথম চেঞ্জটা কিন্তু খুব দ্রুত হয়। সো সে যদি 3 সপ্তাহ অ্যাটলিস্ট ট্রায়াল করে, অ্যান্ড আসলেই মন থেকে ট্রায়াল করে, সে ওই ডিফারেন্সটা দেখেই সে কিন্তু ফিক্সড ডিসিশন নিতে পারবে, আসলেই নিতে পারবে, মানে ইনফর্মড ডিসিশন নিতে পারবে একটা। তো ধুম করে ডিসিশনে না গিয়ে, আর মানে মানুষজনের সাথে কথা বলার সময় খালি দেখায় হ্যাঁ আমি অনেক কিছু করতে চাই, বাট আসলে কিন্তু নিজে কিছু করতেছি না, এটা না করে নিজেকে ফাঁকি না দিয়ে অ্যাটলিস্ট ট্রায়াল করে আমার মনে হয় ডিসিশনটা ইজিলি নিতে পারবে। এতক্ষণ ধরে আমরা অনেক সমস্যার কথা বলছি, তারপর অনেক স্ক্যাটার ডিসকাশন হয়েছে, আগানে বাগানে বিভিন্ন কথাবার্তা হয়েছে। তবে সবাই আসলে যে জিনিস জানতে চাই, সবার মনের কথা, যে স্যার 4 বছর ধরে কম পড়াশোনা করে কিভাবে একটা সার্টিফিকেট নিয়ে আমি ইউনিভার্সিটি থেকে, মানে কম পড়াশোনা মানে কম পরিশ্রম করে, মানে ঘুমায় কিভাবে আমি ইউনিভার্সিটিটা পার করে এখান দিয়ে বের হইতে পারি। মানে ওই যে এটা ওই পুলসিরাতের মতো হয়ে গেছে পুরো জিনিসটা, যে এই পাঠটুক পার হইতে যে কি পরিমাণ প্যাড়া, কি পরিমাণ কষ্ট, যেটা মনে হয় বিগত 12-13 বছরও এরকম ফিল মানুষের মধ্যে আসে না আর কি। তো আপনি আসলে টিচারের পার্সপেক্টিভ থেকে আপনার কি মনে হয় যে শর্টকাটে কিভাবে আসলে একটা সার্টিফিকেট পাওয়া যাইতে পারে? এটা খুবই সাবজেক্টিভ প্রশ্ন, খুবই পার্সোনাল লেভেলের প্রশ্ন। এটা স্টুডেন্টরা অবভিয়াসলি আমাকে প্রশ্ন করছে, বুঝতেই পারতেছেন কনসালটেশন আওয়ারে আসে এসে স্টুডেন্টরা জিজ্ঞেস করে। ওকে, কিন্তু এটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে, প্রত্যেকটা পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। যার আসলে কোনো কিছু শিখতে টাইম কম লাগে তার জন্য এই জিনিসটা খুব সহজ, যে ফাস্ট লার্নার, ওকে, যে জানে দ্যাট আমি এতটুকু টাইমের মধ্যে জিনিসটা কভার আপ করে ফেলতে পারবো, তারা কিন্তু জিনিসটা পারে। বাট ম্যাক্সিমাম স্টুডেন্টের যেই অবস্থাটা হয়, তাদের হচ্ছে আসলে একটা টপিক শিখতেই বেশ লম্বা একটা টাইম লাগে, মানে শেখা বলতে ওইটার গভীরে যাইতে বা করতে। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে তাদের ওই ধরনের প্রবলেম সলভ করতে পারার যে ক্যাপাবিলিটিটা অর্জন হবে, সেটার জন্য একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম লাগে। এখন সমস্যা হচ্ছে দে রিফিউজ টু ইনভেস্ট দ্যাট অ্যামাউন্ট অফ টাইম উইচ দে দেমসেলফ নিড টু কভার আপ দিস থিংস। ওকে, তারা অতটুকু টাইম যদি রিফিউজ করে, তাহলে আসলে বেসিক্যালি ফাঁকিবাজি। এখন নিজেকে চিনতে হবে, তার কিন্তু সব কিছু শিখতে এত টাইম লাগবে না। প্রত্যেকটা টপিকের দেখা যায় মানে কিছু মানুষ একটা টপিক খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারে, আরেকটা টপিক খুব টাইম লাগে। ফর এক্সাম্পল, আমি যদি নিজের এক্সাম্পল দিই, আমার একটা ম্যাথমেটিক্সের টপিক ক্যাচ করতে আমার খুব ভালোভাবে ক্যাচ করতে পারি, দ্রুত ক্যাচ করতে পারি। দেখা যায় আমি ম্যাথ পরীক্ষার আগে একদিন প্রিপারেশন নিয়েও কভার আপ করতে পারি। অন দি আদার হ্যান্ড সোশ্যালজি বা এই যে ইকোনমিক্স, এইসব কোর্স আমি কিন্তু 3-4 দিনেও পারি না, মানে 3-4 দিনও আমার সেন্সে আসে না আর কি এই জিনিসটা। ওকে, মানে আই এম নট বিল্ড দ্যাট ওয়ে। সো আমাকে বুঝতে হবে হচ্ছে আসলে আমার কোনটাতে কতটুকু টাইম ইনভেস্ট করতে হবে। এই জায়গাটা এভাবে করে আসলে ওভারঅল টাইমটা কমানো যাবে। বিকজ আমি যদি নিজের স্ট্রেংথ আর উইকনেস বের করতে পারি, তাহলে আমি যেগুলো স্ট্রেংথ সেগুলোতে অতটুকু টাইম দিয়ে, যেগুলো আমার উইকনেসেস যতটুকু টাইম আমার দরকার অ্যাটলিস্ট ততটুকু টাইম যদি আমি দেই, তাহলে কিন্তু আমি ওটার রেজাল্টটাও সিকিউর করে নিতে পারতেছি। রাইট। এবং এই জায়গাটাতে আমার কাছে যেটা মনে হয় যে সবার শুরুতে আসলে যে ঘটনাটা ঘটে, আমাদের ওই যে একটা মনের মধ্যে একটা সার্কেল আমরা তৈরি করে রাখি, যে আমি তো মনে হয় এইরকম আর কি, বা আমার
পৃথিবীটা হয়তো বা এরকম। সো আমি আসলে সোসিওলজি বুঝবো না, আমি অন্য সাবজেক্ট বুঝবো না। এটা মাথাতে যদি শুরুতে আমি একটা ব্যারিয়ার সেট করে ফেলি, তখন ওইটা শেখা বা এই করাটা ডিফিকাল্ট হয়ে অনেকখানি যায়। হ্যাঁ প্রথমত কমপ্লিকেটেড হয়ে যায়। এবং আমার কাছে যখনই মানুষজন আসলে জিজ্ঞাসা করে যে ভাই মাত্র তো একটা জিনিস শেখা শুরু করছি, পড়া শুরু করছি, সব তো ভুলে যাইতেছি, এটা বুঝতেছি না কি করব মানে। তো তখন আমার একটা এক্সাম্পল রিসেন্ট টাইমে মাথায় আসছে যে ভাই তুমি শুধু চিন্তা করে দেখো, যখন তুমি একদম ছোট বাচ্চা তখন তুমি হাঁটা শিখছো, হাঁটা শিখতে মনে হয় 6 মাস থেকে 1 বছরের মতো সময় লাগে, 1 মানে বছর থেকে বেশি 1 বছরের বেশি সময় লাগে হয়তো ক্ষেত্রে, অনেকের আরো 2 বছরও লাগে। এবং ওই হাঁটার সময় তুমি যদি একটা বাচ্চাকে খুব ক্লোজলি অবজার্ভ করো, ইউ উইল সি যে কতবার পড়ে, কতবার পর। হামাগুড়ি দেয়, মানে কত চেষ্টা যে যদি একটু দাঁড়াইতে পারি। আর এখন তো আমরা চোখ বন্ধ করে আল্লাহর মধ্যে হাঁটতে পারি, এবং ঘুমের মধ্যে অনেকে হাঁটে, ঠিক আছে, এই টাইপের অনেক জিনিসপত্র। সো তার মানে আসলে যখন আমি শুরুতে লাইফের প্রথমে কোনো একটা জিনিস ফার্স্ট টাইম স্টার্ট করতেছি, তখন আসলে একটু টাইম দিতে হবে। মানে আমাদের লাইফের স্ট্যান্ডার্ডটা আমরা এমনভাবে সেট করে ফেলছি, স্টার্টিং ব্যারিয়ারটা একটু হ্যাঁ ডিফিকাল্ট। রাইট। এবং আমরা লাইফের স্ট্যান্ডার্ডটা এমনভাবে সেট করে ফেলছি যে আমি জাস্ট আজকে থেকে একটা কফি বানানো স্টার্ট করব, আমি জাস্ট কফি কিনবো, যাবো, গরম পানি ঢালবো, কফি দিব, এবং ইট উইল বি দ্য বেস্ট কফি অফ দ্য ওয়ার্ল্ড আর কি, এই টাইপের একটা জিনিস। মানে কোনো কিছুর ভিতরে আসলে একটু ধৈর্য বা পেশেন্স আমরা রাখতে চাই না আর কি, এরকম একটা এক পেশেন্স নাই, দ্বিতীয়ত ফেইথেরও অভাব, নিজের উপর বিশ্বাস করতে পারে না। দ্যাট মানে আমার প্রথমটা যেহেতু খারাপ হয়েছে, তার মানে যে সব খারাপ হবে এমন না। মানে সব কিছুই কিন্তু গ্র্যাজুয়াল, মানে এই যে কার্ভটা আসলে মানে গ্র্যাজুয়াল গ্রোথের। প্রথমে কয়েকবার আমি যদি কফি বানানোর এক্সাম্পল দিই, কফি আমি ইমিডিয়েটলি ফার্স্ট ট্রাই আমার ভালো হবে না, কিন্তু আমি যদি কয়েকবার 50-60 বার বানাই, 50-60 বার অনেকের অনেক বেশি এফোর্ট মনে হতে পারে, বাট বানালে 50-60 বার এটা অনেক ভালো হয়ে যাবে, অনেক ভালো হয়ে যাবে। পরে একদম টপ অফ দ্য ওয়ার্ল্ডে যেতে আরও কয়েক হাজার বার বানানো লাগবে, সেটা ডিফারেন্ট। বাট এই প্রথম ইনিশিয়াল মোমেন্টামটা ক্রিয়েট করাই একটু ডিফিকাল্ট। রাইট। এবং এই জায়গাটাতে যেটা বলতেছিলাম যে স্টুডেন্টরা অনেক সময় ওই যে বলে যে মুখস্থ করবো কিনা কম্পিউটার সায়েন্সের জিনিসপত্র, যে সিনট্যাক্স থেকে শুরু করে সব কি স্যার মুখস্থ করবো না ভাইয়া মুখস্থ করবো। এখন মুখস্থ যদি না করি, কারণ আমি তো ভুলে যাই, আমি একটা কোড লিখি তারপরে বুঝি না যে এই ফর লুপটা যেন কীভাবে লিখে, ইফ এলসটা যেন কীভাবে লিখে, মানে এই যে সিনট্যাক্স ভুলে যায় বা এই টাইপের একটা জিনিস। বা এটা শুধু কম্পিউটার সায়েন্সের সাথে রিলেটেড না, অন্যান্য সাবজেক্টেও ওই টাইপের বিভিন্ন ধরনের ঘটনা আসলে ঘটে। এখন এই যে মেমোরাইজ করার যে একটা ব্যাপার, আপনার কাছে কি মনে হয় যে আসলে স্টুডেন্টের কি মুখস্থ করা উচিত নাকি আন্ডারস্ট্যান্ড? এখন এই যে আন্ডারস্ট্যান্ডের কথা তো সবাই বলে যে ভাই তোমার কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে হবে। আপনার কাছে আন্ডারস্ট্যান্ডের ডেফিনেশনটা কি? মানে কোন ওয়েতে সেই ইনফরমেশনটাকে সে যদি ক্যাপচার করে যেটা কিনা তার ফিউচারে অনেকখানি হেল্প করবে বা এটা একটা সাস্টেনেবল জিনিস হবে বলে আপনার মনে হয়? হ্যাঁ, এটাতে প্রথম যেই কথাটা বলবো সেটা হচ্ছে মুখস্থ করা আর হয়ে যাওয়ার মধ্যে যে পার্থক্য। ওকে, মানে মুখস্থ করার উদ্দেশ্যে যদি আমি একটা জিনিস পড়ি, সেটা আমার যতটুকু হেল্প করবে, আমি প্রবলেমটার অ্যাকচুয়াল অবজেক্টিভের জন্য যদি পড়ি, একটা প্রোগ্রামিং যেভাবে করে আমি যদি আসলে উদ্দেশ্যটা বুঝে ওভাবে করে করতে থাকি, প্র্যাকটিস করতে করতেও কিন্তু একসময় মুখস্থ হয়ে যায়। অ্যান্ড মুখস্থ যখন হয়ে যায়, দে আর দ্য বেস্ট পারফর্মার্স। আপনি দেখবেন যাদের আসলে সব কিছু মাসেল মেমোরিতে হয়ে গেছে, ধরেন টাইপিং যাদের হচ্ছে ফিঙ্গার মাসেলে এসে গেছে, দে আর দ্য বেস্ট টাইপিস্ট। ওকে, সো তারা কিন্তু আসলে প্রথমে কিন্তু ধরে মানে মুখস্থ করে নাই, দে কেপ্ট প্র্যাকটিসিং, দে স্টার্টেড লার্নিং কীভাবে করতে হয়, অ্যান্ড দেন প্র্যাকটিসের কারণে ওটা মুখস্থ হয়ে গেছে, তাদের মাসেল মেমোরিতে সেভ হয়ে গেছে। তো আলাদাভাবে মুখস্থ করার উদ্দেশ্যে না করে আই থিঙ্ক ইনাফ যদি প্র্যাকটিস করি যে দ্যাট মুখস্থ হয়ে যাওয়ার লেভেলে চলে আসছে। ফর এক্সাম্পল যারা গাড়ি চালায়, এটা কিন্তু ফার্স্ট অফ অল বুঝতে হয়, তাই না? মানে আমি কখন কতটুকুতে ব্রেক দিব, কতটুকুতে অ্যাক্সেলারেট করবো, বাট সবসময় কিন্তু চিন্তা করে করতে হয় না, এক সময় সাবকনশিয়াস মাইন্ডে চলে যায়। দেখা যায় সামনে গাড়ি আসলে মানে অটোমেটিক তার পায়ে, যারা অনেকদিন ধরে গাড়ি চালাইছে তারা কিন্তু খুব কমফোর্টেবলি গাড়ি চালাতে পারে। বাট প্রথম যারা চালায় তাদের কিন্তু একটু ভয় লাগে, কতটুকু চাপ দিচ্ছি, কতটুকু জোরে ছাড়তেছি, অ্যান্ড এভরিথিং। সো এই মুখস্থ করা আর মুখস্থ হয়ে যাওয়ার মধ্যে পার্থক্যটা যদি বোঝা যায়, তাহলে মানে মুখস্থ ইজ নট এ খারাপ থিং। আমার কাছে কখনো মুখস্থবিদ্যাকে মানে একটু সময় দিয়ে পুরো জিনিসটা আন্ডারস্ট্যান্ড, মানে যাতে এটা আমার মাসেল মেমোরি তৈরি হয় আর কি। এক্স্যাক্টলি, আসলে কন্টেন্টটা আমার ভিতরে ঢুকছে এন্ড আমার মুখস্থও আছে, সেটা একদিনে হবে না, সময় দিতে হবে আর কি। এক্স্যাক্টলি। এখন স্যার আসল যে সমস্যা সেটা হচ্ছে, আপনি তো বললেন যে আপনার ক্লাসে অনেক স্টুডেন্টরা মনোযোগী থাকে কারণ আপনি এফোর্ট দিয়ে পড়ান। প্রবলেম দুইটা, একটা হচ্ছে যে ব্র্যাক ইউনিভার্সিটিতে যে 2000 স্টুডেন্ট তারা সবাই তো আপনার ক্লাস পায় না, খুব ন্যাচারাল। আবার বাংলাদেশে 20,000 গ্র্যাজুয়েট হচ্ছে, তার মধ্যে আবার 50,000, আমার ধারণা যে 50,000 স্টুডেন্ট কম্পিউটার সায়েন্সে ঢুকে, এরা সবাই তো আপনার অ্যাক্সেস আসলে পায় না। তো সেই জায়গাটাতে
স্টুডেন্ট তো মনে করে যে আমার ইউনিভার্সিটিতে যে ক্লাস নেই স্যার আসলে আমারে ইন্সপায়ার করতে পারে না, বা আমার ভিতরে যে একটা পটেনশিয়াল আছে সেটাকে রিভিল করতে পারতেছে না। এখন এত এত ব্যারিয়ার, এত এত প্রবলেম, তার মধ্যে আসলে সে হয়তো বা ঢাকাতেও নয়, ব্র্যাক ইউনিভার্সিটি নয়, অন্য একটা ইউনিভার্সিটি বা এরকম একটা সিচুয়েশনে সে আসলে কিভাবে তার নিজেকে, আলটিমেটলি তো পড়াশোনাটা তো শেষ, কিভাবে তার নিজেকে প্রিপেয়ার করতে পারে যাতে করে অ্যাটলিস্ট এটা রিজনেবলভাবে একাডেমিক লাইফটা শেষ করতে পারে। মানে আপনার মতো বেস্ট টিচার বা বেস্ট জিনিসপত্র যদি না থাকে তখন আসলে সে আচ্ছা, ইটস নট অ্যাবাউট বিং বেস্ট অর সামথিং। আই ট্রাই, এন্ড আলহামদুলিল্লাহ মানে আমি ভালো ফিডব্যাকস পাই স্টুডেন্টদের থেকে, দ্যাট তারা বুঝতে পারে অ্যান্ড অল। বাট দেয়ার আর আদার ফ্যাকাল্টিস, আরও অনেক, আমি আমার থেকেও ভালো অনেক ফ্যাকাল্টিস দেখছি। ইনফ্যাক্ট আমার বুয়েটে যারা যেই টিচার আমাদেরকে পড়াইতো, মানে আমি এটা কিন্তু খুব বড় ক্লেম, বাট আমি এটা করি, মানে বাংলাদেশের বেস্ট ফ্যাকাল্টি গ্রুপ হচ্ছে আমার বুয়েট সিএসসির ফ্যাকাল্টি গ্রুপ। মানে এই ক্লেমটা আমি সবসময় করি। ওকে, এটা অনেক বড় ক্লেম আমি জানি, বাট আমি ফিল করছি। সো দেয়ার আর গুড ফ্যাকাল্টিস, বাট দেয়ার আর ফ্যাকাল্টিস যারা এফোর্ট দেয় না অ্যাজ ওয়েল। অ্যান্ড ওই ধরনের স্টুডেন্টরা কীভাবে আসলে প্রবলেমটা সলভ করবে, এই ধরনের একটা প্রবলেম আগে প্রবলেম ছিল, এখন প্রবলেম না। এখন সবার কাছে কন্টেন্ট অ্যাভেলেবল সব জায়গায়, মানে যার কাছে যেতে চাচ্ছেন যে কোনো কারোর সাথে কানেকশন স্টাবলিশ করাটা খুব ইজি। ওকে, রিসোর্সেস অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে সব জায়গায় যে কেউ রিসোর্স মানে অ্যাক্সেস করতে পারতেছে, রাইট? তো এখন এই প্রবলেমটা আসলে অত বড় প্রবলেম না দ্যাট আমি ভালো ফ্যাকাল্টি পাচ্ছি নাকি, আমি ভালো পড়াশোনা পাচ্ছি নাকি। এই টাইমে প্রবলেম হচ্ছে আমি ইনাফ প্রিপেয়ার্ড কিনা এটার জন্য। আস্কিং দ্য কোয়েশ্চেন দেমসেলফ, নিজেকে প্রশ্ন করা দ্যাট আমি আসলে কতটুকু প্রিপেয়ার্ড, মানে আমি মানুষের উপর ব্লেম করতেছি কিনা। হ্যাঁ, ইটস আনফর্চুনেট দ্যাট তুমি যেই ক্লাসরুমে গিয়ে ক্লাস করতেছো সেই ফ্যাকাল্টি তোমার সাথে মেন্টালিটি ম্যাচ করতেছে না, বা তার সেই ফ্যাকাল্টির কথা তুমি বুঝতেছো না। তুমি আসলে কতটুকু রেডি ওই জিনিসটা বুঝে নেওয়ার জন্য, তাহলে তুমি বুঝে নিতে পারবা। তুমি অন্য জায়গায় দেয়ার আর আদার অপশনস যেখান থেকে তুমি বুঝে নিতে পারবা, তুমি সাপোর্ট পাবা। ওকে, অ্যান্ড আস্কিং আউট ফর হেল্প, এটা মানুষজন করে না। এই কেন করে না? এখন আসলে এটা ওই যে লজ্জা কাজ করে। আমি যদি জিজ্ঞাসা করি স্যার তো ভাববে যে আমি কিছুই পারি না। না, বাট আমার মনে হয় দ্যাট মানে কারোর কাছে সাহায্য চাওয়াটা কখনো আমরা ছোট হয় না। মানে আমিও ইভেন দ্যাট কোনো কিছু না বুঝলে আমার জুনিয়র ফ্যাকাল্টি যারা কোনো কিছু আমার বুঝতে কষ্ট হচ্ছে, কোনো কিছু ইউজ করতে কষ্ট হচ্ছে, আমি যাই তাদের কাছে জিজ্ঞেস করার জন্য। মানে আমরা আসলে মানুষ, এট দি এন্ড অফ দ্য ডে আমরা সব কিছুতে সবসময় ভালো হবো না। ওকে, আমাদের লিমিটেশনস আছে, এটা মেনে নেওয়া দ্যাট হ্যাঁ আমি কিছু জিনিস পারবো, কিছু জিনিস পারবো না। বাট আমি যদি পারতে চাই, যদি আমার মধ্যে ইচ্ছাটা থাকে দ্যাট আমি পারবো, তাহলে দেয়ার আর পিপল ওয়েটিং ফর হেল্পিং আদার্স, দেয়ার আর। ওকে, সো আমার আসলে তাদের কাছে পৌঁছাইতে হবে যারা আমাকে হেল্প করতে চায়। ফর এক্সাম্পল, মানে আপনারাই, আমি যা দেখতেছি আর কি, আমি তো ছিলাম, আমি কয়েকটা কোর্স নিয়েছি, মানে আমার ইনিশিয়েটিভগুলো খুব ভালো লাগছে, তাই আসলে আমি মানে জয়েন্ট হয়েছি এটার সাথে। এই ধরেন পডকাস্ট করা, এখানেও স্টুডেন্টদের মানে একাডেমিক্যালি যদি আমি হেল্প না করতে পারি এই পডকাস্টের থ্রুতে, বাট মেন্টালি প্রিপেয়ার করার যে একটা ব্যাপার, দ্যাট স্টুডেন্টরা মেন্টালি প্রিপেয়ার্ড হবে দ্যাট ফর দি একাডেমিক রেজাল্টস অ্যান্ড মেনি আদার থিংস। সো এই ধরনের দেয়ার আর পিপল যারা হেল্প করতে চাচ্ছে, এটাই আর কি। আসল ঘটনা আসলে এটা না, আসল ঘটনা হচ্ছে সবাই ভাবে কি যে আমার তো ফারহান ফিরোজ স্যারের মতো একজন স্যার নাই, এই জন্য আমি ক্যারিয়ারে আগাইতে পারতেছি না। এইটা আমার জীবনের একটা বড় বাধা, আমি একাডেমিক ভালো রেজাল্ট করতে পারতাম, কারণ আমার ইউনিভার্সিটিতে তো টিচার নেই। কিন্তু আপনি নিজেও জানেন যে ফাইটনের ভিতরে আপনি যখন ক্লাস নিয়েছেন, আপনি এত চমৎকারভাবে পড়ার, এত ভালো কন্টেন্ট, এত কিছু, তারপরেও ওখানে স্টুডেন্ট অনেক সময় আমাদেরকে মানে ফোন দিয়ে খুঁজে নিয়ে আসতে হয় যে ভাই শেষ করো, তোমার তো এখন শেষ করতে হবে, তোমার তো এখন পড়তে হবে তুমি। এবং একটা জিনিস আমরা খেয়াল করছি ফাইটনের ভিতরে, ফাইটনে যারা কম্পিউটার সায়েন্সে পড়াশুনো করে, যারা ফাইটনের ভিতরে ঢুকে, ওদের একাডেমিক রেজাল্টে সিগনিফিক্যান্ট একটা চেঞ্জ আসে। এবং ইনফ্যাক্ট আমরা একটা সার্ভে এরকম করছিলাম যে মোর দ্যান 80% ক্ষেত্রে আমাদের স্টুডেন্টের যারা ফাইটনটা ঠিকঠাক মতো কমপ্লিট করে, তার কম্পিউটার সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে ইউনিভার্সিটিতে, সেগুলোতে সে মানে ওই যে কাইন্ড অফ আগে যা মার্ক পাইতো তার থেকে ফার বেটার আর কি, ক্ষেত্র বিশেষে প্রায় B+, A+, বা এর মানে ওই 80+ টাইপের মার্ক পাই বা এই টাইপের। এবং আমি তো ক্ষেত্র বিশেষে এরকম ফিডব্যাক পাইছি যে ভাই আমার এখন কম্পিউটার সায়েন্সের সাবজেক্টে যখন পরীক্ষা হয় তখন আমাকে আলাদা করে প্রিপারেশন নিতে হয় না, আমি জাস্ট এক্সামের আগের দিন একটু রিভাইজ করি। তবে এই লেভেলে আসার জন্য তার কিন্তু ফাইটনে ডেইলি 6 থেকে 7 ঘন্টা প্রবলেম সলভিং অ্যান্ড প্রোগ্রামিং করতে হয়েছে। এইভাবে 6 মাসের জার্নি যখন কমপ্লিট করছে তখন ওই কনফিডেন্সটা তৈরি হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওরা এটা কেন করছে, দ্যাট আপনাদের যেই সাপোর্টিং হ্যান্ডটা পাইছে, এটার থ্রুতে তারা ওই বিশ্বাস থেকে কিন্তু আসলে এই যাত্রাটা করছে। দেয়ার আর স্টুডেন্টস যারা হয়তো ফাইটনের হেল্প পায় নাই, তবুও সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট করছে, এরকম স্টুডেন্টও আছে, রাইট? ফাইটনের বাইরে অবশ্যই আছে। বাট মেইন পয়েন্টটা হচ্ছে দে স্টার্টেড বিলিভিং ইন দেমসেলফ।
মানে একটা মানুষের মাইন্ড যেটা পারসিভ করতে পারে সেটা অ্যাচিভ করতে পারে। না, So, this is so true. যখন মানুষ বিশ্বাস করে ছেড়ে দেয় না আমাকে দিয়ে হবেই না, তাকে আপনি করাইতে পারবেন না আসলে। Right. ওকে, অ্যান্ড নেপোলিয়ন হিলের একটা বই আছে, ওখানে হচ্ছে একটা প্র্যাকটিসের কথা বলছে। ইট মাইট সাউন্ড ফানি প্রথম that সেটা হচ্ছে when you want to achieve something, write it down, read it out loudly. Right. মানে জোরে জোরে করে পড়ো। ইনফ্যাক্ট উনি বইয়ে বলছে হচ্ছে প্রত্যেকদিন সকালে উঠে পড়ো, উইচ মাইট সাউন্ড ফানি, বাট ব্যাপারটা কি আসলে দেখা যায় এটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডকে ট্রেন করে। আমি প্রত্যেকদিন এই লেখাটা সকালে উঠে পড়তেছি, মানে পুরা দিন মাথায় আমার এটা তো থাকবে আমি সকালে এটা পড়ছিলাম প্রত্যেক দিন। ওকে, অ্যান্ড আলটিমেটলি আমাদের ব্রেনটা ট্রেন্ড হয়ে যায় এভাবে করে, তারা বিশ্বাস করা শুরু করে, বারবার রিপিটেশনের কারণে তারা এটা বিশ্বাস করা শুরু করে দ্যাট ইয়েস আই ক্যান ডু দিস, আই ক্যান ডু দিস, আই ক্যান ডু দিস। ওকে, এটা ফানি শোনালেও দরকার হলে নিজের রুমে একা একা করো, টয়লেটের ভিতরে বাথরুমে যে করা যেতে পারে, যেখানেই করো, বাট মানে ঘুরে ফিরে নিজের ফেইথটাকে, নিজের কনফিডেন্সটাকে রিগেইন করা ছাড়া আসলে উপায় নাই। মানে আপনাদের ফাইট্রনের থ্রুতে আসলে আরেকজনের হেল্প পেয়ে তারা কনফিডেন্সটা পাচ্ছে। যখন আপনারা শিখাই দিচ্ছেন, তারপর কিছুদিন পরে দেখতেছে হ্যাঁ আমি তো পারতেছি, তারপর গিয়ে তারা ইউনিভার্সিটিতে ভালো করতেছে। যদি কোনো হেল্প নাও পায়, তাও তারা নিজেকে যদি বিলিভ করাতে পারে দ্যাট আমি পারবো। না, ফাইট্রনের ক্ষেত্রে আল্লাহর রহমতে একটা ভালো আউটপুট আমরা একটা কারণে পাই। প্রথমত, যখন আমি ইউনিভার্সিটি ক্লাসরুমে বসতেছি, তখন আমি দেখতেছি যে আমার পাশে বন্ধুটা ফোন টিপতেছে, ওর রেজাল্টের অবস্থা খুব বেশিটা ভালো না, আবার বামে যে আছে তার রেজাল্টের অবস্থা ভালো না। এটা এক প্রকার একটা ভ্যালিডেশন দেয় যে আমার রেজাল্টটা যদি ভালো না হয়, ইট ইজ ফাইন। কিন্তু যখন সে ফাইট্রনে ঢুকে, সে দেখে যে ফাইট্রনের ভিতরে 1000 মানুষ আমার থেকে আগে যাইতেছে, ও লিডার বোর্ডে অনেক ভালো করতেছে, প্রবলেম সলভিং ক্লাবে চলে গেছে, তখন একটা মেন্টালি কিন্তু একটা প্রেশার তৈরি হয়। এবং প্রত্যেক দিন যেমন ফাইট্রনে যেটা হয়, লিডার বোর্ডের ভিতরে কিন্তু সে প্রত্যেক দিন তার পজিশন দেখতে পারে যে সে এখন কোথায় আছে। ইউনিভার্সিটিতে কিন্তু সেই জিনিস হয় না। ইউনিভার্সিটিতে 4 মাস বা 6 মাসে সেমিস্টার শেষ হয়ে যাওয়ার পরে আমি রেজাল্ট দেখি, তাও আমি বুঝি না যে আমার পজিশনটা কই। এখন জিনিসটা শুনতে একটু কম্পিটিটিভ মনে হতে পারে, বাট সামটাইমস আমার কাছে মনে হয় যে হেলদি কম্পিটিশন ইজ গুড আর কি। সেটা আমাদেরকে একটু সামনে আগায় যেতে কিছুটা হইলেও মোটিভেট। আলটিমেটলি তুমি যদি ওটাই অ্যাচিভ করতে চাও, তাহলে অন্য যারা অ্যাচিভ করতেছে তাদের সাথে তো তুমি তোমার সিচুয়েশন বুঝতে হবে, আমি কোথায় আছি, আমাকে আর কতটুকু কষ্ট করতে হবে। এবং অন্য একটা মানুষ যদি পারে, তাইলে আমিও চেষ্টা করলে হয়তো বা তার মতো পুরোপুরি হবে না, বাট আমি একটা জায়গা পর্যন্ত হয়তো বা যেতে পারবো, আমার মনে হয় যে পসিবল। আমরা ডিসকাশনের অলমোস্ট শেষের পর্যায়ে চলে আসছি, তবে এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আছে তাদের জন্য মানে ওই সেশন শেষ করার আগেই ধন্যবাদ দিয়ে দিই, এবং তারা কমেন্ট করে জানাইতে পারো। অলমোস্ট মনে হয় 40 মিনিটের বেশি হয়ে গেছে বা 50 মিনিটের কাছাকাছি এতক্ষণ ধরে তোমরা শুনছো। এটা তো আসলে খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো একটা জিনিস হঠাৎ মাথায় আসলো। লাস্ট আমার কাছে 3টা কোশ্চেন আছে যেটা আমি জানতে চাই আর কি। প্রথমত, অনেক স্টুডেন্ট যেই জিনিসটা বলে যে আমার ফ্যাকাল্টি মেম্বার তো অনেক সময় আমাকে আসলে থিসিস করার ব্যাপারে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে রেদার দ্যান প্র্যাকটিক্যালি কোনো একটা জব বা ইন্টার্নশিপ বা প্র্যাকটিক্যালি। কারণ টু বি ভেরি অনেস্ট, টিচারের ক্ষেত্রে তো আসলে থিসিসটা তার একটা এক্সপার্টিস, কারণ সে হয়তো মাস্টার্স করছে বা পিএইচডি করছে, বা ওই জায়গাতেই সে চিন্তা করে যে ওইটাই মনে হয় তার জন্য। কারণ সব স্টুডেন্টের জন্য তো আসলে থিসিস, তারপরে এই যে পিএইচডি করি, মাস্টার্স করি, একাডেমিক জিনিসটার জন্য আসলে একাডেমিক জিনিসের প্রতি অনেক ভালোবাসা লাগে। এই যে আপনি বললেন যে আগের দিন রাতে আপনি এক্সট্রা এফোর্ট দেন বা অ্যাটলিস্ট একটা প্রিপারেশন নেন, বা মাথার মধ্যে চলতে থাকে যে ক্লাসরুমে যে এই ওয়েতে যদি আমি কথা বলি বা এই ওয়েতে যদি এক্সাম্পল দিই, তাহলে স্টুডেন্টরা ভালো বুঝবে। এটা তো আসলে সবার ভিতরে জিনিসটা এভাবে কাজ করবে না, ইটস ভেরি ন্যাচারাল। কারণ কিছু কিছু জিনিস আমার কাছে মনে হয় যে পার্সন স্পেসিফিক, ইউনিক আর কি। এখন সেই জায়গাটাতে এই যে টিচাররা অনেক সময় ইনফ্লুয়েন্স করে যে থিসিস না করলে আসলে ভালো হবে না, দেশের বাইরে যে এটা সেটা, এই জায়গাটাতে পুরোপুরি আপনি জিনিসটাকে কীভাবে দেখেন? প্রথমত থিসিস নাকি প্র্যাকটিক্যাল জব বা একটা ইন্টার্নশিপের দিকে যাওয়া উচিত বলে, মানে আপনি এই জায়গাটাতে ডিসিশনটা কিভাবে নেওয়া উচিত বলে মনে করেন? আচ্ছা, এই জায়গাটা আমি কিন্তু এটা ফেস করছি দ্যাট ম্যাক্সিমাম স্টুডেন্টদের এই দুইটার চয়েসের মধ্যে, মানে থিসিস পিএইচডি ভার্সেস জব। ইনফ্যাক্ট আমি আমার মানে গুগলে জব করে এরকম একটা ফ্রেন্ড আর হচ্ছে এমআইটিতে পিএইচডি করতেছে, এরকম 2টা ফ্রেন্ডকে নিয়ে একটা অনলাইন সেশন অ্যারেঞ্জ করছি। আচ্ছা, সো ওই সেশনে হচ্ছে আমি দুজনকে জিজ্ঞেস করছি আসলে থিসিস বা মানে পিএইচডির জন্য আসলে তোমার প্রিপারেশনের লাইনটা কেমন, আর ফাইনালি ওখানে গিয়ে পিকচারটা কেমন, অ্যান্ড জবের ক্ষেত্রে তোমার প্রিপারেশনটা কেমন, অ্যান্ড ওখানে পিকচারটা কেমন। সো আমার যেটা মনে হয় স্টুডেন্টরা আসলে ইনফর্ম ডিসিশন নিতে পারে না, যেহেতু ইউনিভার্সিটিতে আছে ইনফরমেশন তো নাই। হ্যাঁ, ইনফরমেশনই তো নাই। হ্যাঁ, এখন এই যে ইউনিভার্সিটিতে যেহেতু তারা শুধু টিচারদের সাথেই কথাবার্তা বলে, অ্যান্ড টিচাররা সবাই একাডেমিক মানুষজন, সবাই থিসিসকেই প্রেফার করে অবভিয়াসলি। সো ওরকম একটা মেন্টালিটি ক্রিয়েট হয়ে যেতে পারে। বাট
মানে ট্রাস্ট মি, এত এত মানুষ আছে যারা হচ্ছে পিএইচডি করতে গিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, এগুলো তো আমি করতে চাই নাই জীবনে, এরকম মানুষজন আছে। তো ওখানে গিয়ে রিয়ালাইজ করার চেয়ে এখানে বসে ডিসিশনটা আগে অনেকে নেওয়া যেটা অনেক ভাবে better যে না? পিএইচডি করতে গেলে তো আমি দেশের বাইরে যেতে পারবো, সো মানে পুরোপুরি সিচুয়েশনটাতে আমি এটা এসকেপ করতে মানে পারবো। ইটস প্রেজেন্টেড ইন এ গ্ল্যামারাস ওয়ে, আমি জানি, বাট ইটস নট দ্যাট গ্ল্যামারাস। হ্যাঁ, পিএইচডি করা মানে হইতেছে একটা জবের থেকে বেশি পরিশ্রম হয় একটা পিএইচডি করতে, পরিশ্রম মানে করতে হয়, বাট 4টা বছর ধরে অমানসিক পরিশ্রম। ইনফ্যাক্ট আমার 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 একটা ফ্রেন্ড, সে হচ্ছে পিএইচডি করতে যাওয়ার জন্য মানে সে বলছে দ্যাট মানে একটা বই আছে দ্যাট একটা মানে পারফেক্ট ক্যান্ডিডেট ফর এ পিএইচডি, কি কেমন মাইন্ডসেট থাকলে তুমি পিএইচডি করতে যাবা, এটার উপর বই। পিএইচডির পুরো ফিলোসফিটাই আমরা অনেক সময় বুঝি বুঝি না। না। প্রথমত পিএইচডি যখন করতে যাই, পৃথিবীতে এমন কোনো একটা জিনিস নাই যেটা নিয়ে আমি গবেষণা করে সেটার একটা থিওরি আমি এস্টাবলিশ করব। এটা তো জাতা একটা কথা না, এটা কাইন্ড অফ লাইক এ সায়েন্টিস্ট বা একটা গবেষণা তো আসলে মুখের কথা না আর কি। সো এইরকম একটা জিনিস করতে হইলে আমি আমার আত্মীয় স্বজনের ভিতরে বা যারা ক্লোজ কানেকশনে পিএইচডি করতে গেছে, আমি একটা সময় বুঝতাম না আসলে, আমি ভাবতাম যে পিএইচডি করতে যাই মনে হয় এটা একটা ফ্যান্সি জিনিস, মানে ইউনিভার্সিটির মধ্যে একটা ভাবটাপ নিয়ে এটি করে। আমি এটাও শুনছি যে রাত নাই দিন নাই করে ল্যাবের ভিতরে বসে অমানসিক পরিশ্রম, এবং মানে দ্য থিং ইজ ওদেরকে তো অ্যাটলিস্ট জানা লাগবে দ্যাট কি করতে হবে ওখানে গিয়ে, আর ওখানে যাওয়ার জন্য কি করতে হবে, এতটুকু না জেনে জাস্ট পিএইচডি আর জব এই দুইটা ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটা সুন্দর লাগতেছে আর বিদেশ যাওয়া যায় ইজিলি, এটা যদি আমি চিন্তা করি। হ্যাঁ, মানে আমার নিজের লাইফের একটা পিকচার আমার মাথায় থাকতে হবে। এন্ড দেন হ্যাঁ ঠিক আছে, মাঝে মাঝে ডিসিশন নেওয়া কঠিন, টক টু পিপল যারা এই দোনোটা করতেছে, ওরকম সবার লাইফে এরকম মানুষ আছে, সবাই এমন মানুষকে চিনে যারা পিএইচডি করতে যাচ্ছে, সবাই এমন মানুষকে চিনে যারা জবে অনেক ভালো করছে বা অনেক বছর ধরে জব করতে, তাদের সাথে কথা বলো। আমরা দেখা যায় মানে আমাদের মানে খুব মানে এ আমাকে বুঝবে, ও আমাকে বুঝবে, এই ধরনের মানুষের সাথে কথা বলতে চাই। আমাদের যেখানে গেলে আমি পজিটিভ অ্যান্সার পাবো, হ্যাঁ যেখানে গেলে আমি পজিটিভ আনসার, এটা মানুষ খুব bias। সে ইউজুয়ালি হচ্ছে এমন কোন জায়গায় যাইতে চায় না যেখানে গেলে সে খুব চ্যালেঞ্জড হয়, বাট যেখানে গিয়ে সত্য জানতে পারবা, অ্যাকচুয়াল পিকচারটা জানতে পারবা, ওখানে যাও, ওখানে গিয়ে জেনে নাও, তাহলে তুমি ভালো ডিসিশন নিতে পারবে অবভিয়াসলি। অ্যান্ড ইট নাথিং ইজ রং, মানে ইটস নট রং টু গো ফর পিএইচডি, অবভিয়াসলি নট রং, অ্যান্ড ইটস নট রং টু গো ফর জব। তোমার কি পছন্দ সেটা হচ্ছে এই জেনারেশনের স্টুডেন্টরা একটা জিনিস ভাবে, সে ভাবে কি যে আমি কোনো মতে যদি ইউএসএ ইউরোপে যদি চলে যাইতে পারি, সুইডেনে বা সুইজারল্যান্ড বা আর আমেরিকা তো আমাদের মানে মনে হয় দ্বিতীয় বাংলাদেশ আমরা ওখানে তৈরি করতেছি। সো এবং আমার মনে হয় যে আগামী 50 বছরের ভিতরে আমেরিকার 50% লোক বাংলাদেশি আর ইন্ডিয়ান হয়ে যাবে। সো অবস্থা এই ওয়েতে আর কি আগাইতেছে। এবং তো এই জায়গাটাতে স্টুডেন্টরা অনেক সময় যেটা চিন্তা করে যে আমি যদি ইউএসএ বা ইউরোপে চলে যেতে পারি, পিএইচডি নিয়ে অত চিন্তা নেই, আসল চিন্তা হচ্ছে যদি দেশের বাইরে চলে যেতে পারি তাহলে আমার লাইফের সব প্রবলেম সলভ হয়ে যাবে। তবে আমরা এই জিনিসটা বুঝতে পারি না যে ভাই যখন আমি ইউএসএতে চলে যাব, 1 বছর ইউএসএতে থাকার পর ওইটাও কিন্তু আমার কাছে বাংলাদেশের মতো হয়ে যাবে, জাস্ট 19-20 ডিফারেন্স। এবং ওখানেও কিছু কিছু ইউনিক প্রবলেম আসবে, ইউনিক চ্যালেঞ্জেস আসবে, ওখানেও দেখা যাবে অনেক অনেক সমস্যা। মানে আলটিমেটলি আমি লাইফের জন্য প্রিপেয়ার নিচ্ছি নাকি আমার টেম্পোরারি প্রবলেমগুলো থেকে পালাচ্ছি, এইটাই মানে এটা খুব ভালো ব্যাপার, ভালো একটা পয়েন্ট বলছেন যে টেম্পোরারি আমি জাস্ট স্কিপ করতে চাচ্ছি আমার প্রবলেমগুলো থেকে, এটা ছাড়া কোনো কিছু না। কারণ ওখানে গেলেও আমার লাইফের প্রবলেমগুলো থাকবে এবং হয়তো বা ডিফারেন্ট ওয়েতে, আরও চ্যালেঞ্জিং ওয়েতে, আরও কমপ্লিকেটেড ওয়েতে আরও আসবে। দেশের বাইরে যাওয়াটাকে আমি খারাপ বলতেছি না, বাট আমি যে জিনিসটা ইনশিওর করতে চাই যে ভাই চিন্তা ভাবনা করে একটা ওয়েল ইনফর্ম ডিসিশন নাও যে ওখানে যে আলটিমেটলি তুমি কি কি অ্যাক্টিভিটি করবা, তোমার 4টা বছর ধরে কেমন যাবে, এবং শুধুমাত্র ফেসবুকে ছবি বা এটা দেখে ডিসিশন নেওয়া কোনোভাবে। পিয়ার প্রেশার মানে প্রচুর পরিমাণে পিয়ার প্রেশার, এই যে সবাই যাচ্ছে পিএইচডি করতে, ওটা দেখে দেখেই মানে ডিসিশন অনেক আছে এরকম, মানে অন্যজনকে দেখে হচ্ছে ডিসিশন নিচ্ছে, আরেকজন পিএইচডি করছে তাই আমি পিএইচডি করতে যাচ্ছি, অথচ পিএইচডি করার বা বাইরে যাওয়ার আসলে একটা স্পেসিফিক রিজন থাকা উচিত, তুমি প্রিপেয়ার্ড কিনা। খুব পরিমাণ মেন্টাল প্রেশারে পড়ে যাই পরে। হ্যাঁ, এবং ওই সময় তো মেন্টাল প্রেশারে পড়লে পিএইচডি কিন্তু 4 বছরের একটা। আমাদের কথা কি মনে হচ্ছে আমরা জবকে বেশি প্রেফার দিচ্ছি? না, আমরা সব মানে আমরা আসলে কোনো কিছুকে প্রেফারেন্স দিচ্ছি না, আমরা তার মনে চাওয়া পাওয়াকে প্রেফারেন্স দিচ্ছি, যেটা সে আসলে তার জন্য ভালো লাগবে। এবং কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে যে তাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়েব ডেভেলপার হইতে হবে ব্যাপারটা এরকম না। এটা ছাড়াও অনেক ডিফারেন্ট জায়গাতে হয়তো কাজ করার সুযোগ হতে পারে। যেমন আমি এখন পডকাস্ট হোস্ট করতেছি, ঠিক আছে, সো এটাও আমার এখন একটা জবের পার্ট হয়ে গেছে। এটার সাথে কম্পিউটার সায়েন্সের খুব বেশি একটা রিলেশন নেই, তবে রিলেশন একটা জায়গাতে আছে, সেটা হচ্ছে আমাকে তো কম্পিউটার সায়েন্সের টপিক বা মানে ওভারঅল জিনিসটা সম্পর্কে জানতে হয়েছে যে এখানে কি ঘটনা ঘটে, কোন কোন সাবজেক্ট পড়ানো হয়, কী ধরনের টপিক এখানে শেখানো হয়। সো ওভারঅল ওইটা আমাকে হেল্প করতেছে টু হ্যাভ এ বেটার কনভারসেশন অর সামথিং আর কি, এরকম একটা জিনিস। সো আমি আমার নলেজটাকে আসলে কীভাবে ইউটিলাইজ করবো সেটা একান্ত আমার ইউনিক ওয়েতে আমাকে চিন্তা ভাবনা করে আমার মনে হয় যে আগানো দরকার। এখন
শেষ 2টা কোশ্চেন আছে। একটা কোশ্চেন হইতেছে যে এই যে আপনি টিচার হিসেবে আপনার ক্যারিয়ার স্টার্ট করলেন, এটার পিছনে আপনাকে কোনটা অনেক বেশি মোটিভেট করছে, মানে টিচারই কেন হইলেন? আচ্ছা, এটা হচ্ছে কম্পিউটার সায়েন্সে পড়ে তো মানুষজন গুগলে বা একটা ফ্যান্সি জায়গাতে যাই, আমার যায়। ফ্রেন্ডরা গেছে, হ্যাঁ, ফ্রেন্ডরা গেছে, হ্যাঁ, কোনটা অনেকজন গেছে, হ্যাঁ, সবকিছুই আসলে ইচ্ছা করে এক সময়। বাট আমার কাছে যেটা, মানে আমি টিচিংয়ে শুধু যে ঢুকছি এমন না, আমি 3 বছর ধরে আছি। জাস্ট ছোট করে একটু ইন্টারাপ্ট করি, টিচার হইতে গেলে কিন্তু ভালো সিজিপিএ লাগে। এখন সবাই মনে করতে পারে যে স্যারের মনে হয় সিজিপিএ ভালো ছিল না, এই জন্য গুগলে চাকরি বাকরি হয় না, এই জন্য গুগলে উল্টা সিজিপিএ লাগে না। ইউনিভার্সিটিতে টিচার হইতে হলে সবচেয়ে বেশি সিজিপিএ লাগে আর কি। হ্যাঁ, প্লিজ স্যার। আচ্ছা, সো ইনফ্যাক্ট পিএইচডির জন্যও কিন্তু মানে সিজিপিএ এর থেকে অন্যান্য আদার ম্যাট্রিক্স আছে, অনেক কিছু ইম্পর্টেন্ট করে ডিফারেন্ট ইউনিভার্সিটিতে। ওকে, বাট না, এগুলো না, মানে আমার কাছে অপশন তো সব কিছুই সামনে আছে। বাট দ্য থিং ইজ, আমি সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড হয়েছি থ্রু মাই টিচার্স। মানে ইনফ্যাক্ট বুয়েটে আমাদের যখন আমার কিছু টিচার্স ছিল যারা মাইক্রোসফটে জব করতেন, বাট মাইক্রোসফটের জব থেকে এসে আমাদের এখানে বুয়েটে পড়াইছেন। সো আমার যেটা মনে হয়েছে, মানে আমাকে তারা লাইফে এত বেশি ইন্সপায়ার্ড করছে। অ্যান্ড আমি মাঝে মাঝে কিছু স্টুডেন্টের থেকে যখন মেসেজেস পাই, মানে জানায় অনেকজন দ্যাট স্যার এই জিনিসটা পারছি, এটা আপনার ওই কোর্সের বা আপনার একটা ক্লাস করার কারণে হয়েছে। সো মানে এটা আমাকে সবচেয়ে বেশি ড্রাইভ করে। এটা পুরোপুরি পার্সোনাল একটা চয়েস, বাট এটার উপর মানে আমার মনে হয় না দ্যাট আমি অন্য কিছুতে এরকম পাবো। হ্যাঁ, আই উইল শিফট টু সাম আদার থিংস, সবসময় টিচিংয়ে থাকবো না, মানে আমার অন্যান্য প্ল্যান্স আছে, বাট টিচিংটা আমার সবসময় সবচেয়ে ফেভারিট থাকবে। এটা দ্যাট ইজ বিয়ন্ড ডাউট। অনেকের ভিতরে এই জিনিসটা কাজ করে যে বিএসসি কমপ্লিট করার পরে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট বা আন্ডারগ্র্যাড কমপ্লিট করার পরে আমার কি সাথে সাথে এমএসসি করে ফেলা উচিত, নাকি হচ্ছে পিএইচডি করতে চলে যাওয়া উচিত না? মানে অ্যাজ এ একাডেমিক আপনার কি মনে হয় যে মাত্র বিএসসি কমপ্লিট করার পরে তার কি একটু পজ নিয়ে ওভারঅল সিচুয়েশনটা অবজার্ভ করা উচিত, নাকি সাথে সাথে আবার পড়াশুনো করে মানে ডিগ্রির পরে ডিগ্রি নেওয়া উচিত? এটাতে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি যদি গ্যাপ দিই, কিছু ক্ষেত্রে যদি গ্যাপ দিই আমার পরের পড়াশোনাটা স্টার্ট করতে কষ্ট হয়ে যায় যদি গ্যাপ দিই। ওকে, সো ইন দ্যাট কেস আসলেই যদি আমরা করতে চাই মাস্টার্স পিএইচডি, যদি আসলেই করতে চাই, প্রোভাইডেড দ্যাট আমরা আগে ভালো মতো ডিসিশন নিয়ে নিছি, আমরা যদি আসলেই করতে চাই গ্যাপ না দেওয়াটা বেটার। অন দি আদার হ্যান্ড জবের ক্ষেত্রে দেখা যায় কম্পিউটার সায়েন্সে যদি আমি সফটওয়্যার ডেভেলপার বা কোনো এক জায়গায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ঢুকি, তখন আমার ডিগ্রি, কম্পিউটার রিলেটেড ডিগ্রি থেকে আদার ডিগ্রিজেরও কিন্তু ভ্যালু অ্যাড হয়ে যায় তখন, মানে অন্য ডিগ্রির কারণে আমার প্রমোশন হবে অথবা সামথিং লাইক দ্যাট। তখন হয়তো তারা মানে জব করার কারণে একটা গ্যাপ দিতে পারে, পরে আবার স্টার্ট করতে পারে, বাট তখনও গ্যাপ দিলে আসলে কঠিন হয়ে যায়। আলটিমেটলি গ্যাপ দিলে কষ্ট হয়ে যায়। দেয়ার আর পিপল যারা মানে 10 বছর চাকরি করে ফেলছে, মাস্টার্সে ভর্তি হয়েছে, কিন্তু মাস্টার্সটা শেষ করতে পারতেছে না, ওই ড্রাইভটা পাচ্ছে না, বিকজ স্টুডেন্ট মেন্টালিটিটা নষ্ট হয়ে গেছে। জব করতে করতে আমি যে পড়াশোনা করবো, আরেকজনকে গিয়ে পরীক্ষা দিব, আমি বুঝে আসবো that আমি পড়ছি, এই মেন্টালিটিটা নষ্ট হয়ে যায়। সো ইন এনি কেস আমার মনে হয় না গ্যাপ দেওয়া ভালো, গ্যাপ না দেওয়াটাই বেটার। যদি করি ইমিডিয়েটলি করে ফেলাটা ভালো। এতক্ষণ পর্যন্ত আমরা অনেক জিনিস নিয়ে ডিসকাশন করছি, অলমোস্ট 1 ঘন্টার মতো হয়ে গেছে। এই 1 ঘন্টা সময় ধরে যারা অনেক ধৈর্য ধরে আমাদের কথা শুনছে এবং অনেক অধীর আগ্রহে অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে বসেছিল যে এই ডিসকাশন থেকে সে একটা শর্টকাট বা একটা ওই যে ভাইস সিটি খেলার সময় বা গেম আমি জীবনে অনেক বেশি খেলি নেই, চিট কোড বলে একটা জিনিস আছে, চিট কোড যদি পাই তাইলে আমি পুরো ফাটাই দিব আমার একাডেমিক লাইফ বা এই টাইপের জিনিস। আজকের পুরো ডিসকাশনের লাস্ট কোশ্চেন আপনার কাছে, যারা এই যে 1 ঘন্টা ধরে ধৈর্য ধরে আপনার কথা শুনছে, ওদের মুখের দিকে তাকা হইলো আপনি একটা মানে চিটশিট বা একটা চিট কোড দিয়ে দেন যে কীভাবে তার এই যে ইউনিভার্সিটির 4টা বছর সে কাটাইতে পারে, যাতে করে অনেক হাই সিজিপিএ হবে ব্যাপারটা। আমার কাছে মনে হয় যে যাদের হাই সিজিপিএ তাদের এই অ্যাডভাইস, তারা এই পডকাস্টও দেখে না দেখে এমনিতেই তাদের রেজাল্ট, ওরা অন্য গ্রহের মানুষ, ওরা এমনিতেই রেজাল্ট ভালো হয়, কিন্তু মেজরিটি পোর্শন তো আসলে আমরা অ্যাভারেজ পিপল। এখন অ্যাভারেজ পিপল আসলে কীভাবে ওই একটা অ্যাভারেজ রেজাল্ট বা 3 থেকে 3.5 ভিতরে এরকম একটা রেজাল্ট, মানে এটা একটা স্ট্যান্ডার্ড হয়তো বা হইতে পারে যে 3 থেকে 3.5। আমি একটা কথা বলবো যেটা বিশ্বাস করতে কষ্ট হবে, সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে রেজাল্ট ভালো করা ইজ দ্য ইজিয়েস্ট থিং। ডেফিনেটলি দ্য ইজিয়েস্ট থিং। কীরকম? আমিও নিজেও পার্সোনাল লাইফে আমার মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি সব কিছুই করছি, নাচানাচি করছি, খেলাধুলা করছি, মানে বিভিন্ন কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করছি, মানে কোনো কিছুতে মিস আউট করি নাই।
ওকে, না বুয়েটে তো প্রচুর কালচারাল প্রোগ্রাম। হ্যাঁ, স্টুডেন্টরা মনে করে দ্যাট না, যারা রেজাল্ট ভালো করার জন্য সারাদিন পড়তে হবে, ব্যাপারটা এমন না। ওকে, বাট সমস্যা যেখানে হয় সেটা হচ্ছে স্টুডেন্টরা এই এনজয় করতে গিয়ে আপডেটটাই হারাই ফেলে, দ্যাট আসলে আমার ক্লাসে কী চলতেছে অতটুকু ন্যূনতম আইডিয়াও আমার থাকে না, ব্যালেন্সটা করতে পারে না। হ্যাঁ, মোটেও সারাদিন পড়া লাগে না, একদমই না। অ্যাটলিস্ট জাস্ট একটা সার্টেন অ্যামাউন্ট অফ রেগুলারিটি যদি মেনটেন করি। আমার একটা ফ্রেন্ড একটা সুন্দর কথা বলছিল আমাকে, সে এখন বুয়েটেরই টিচার। আচ্ছা, বাট মানে সেও যে খুব সারাদিন পড়াশোনা করতে এমন না, আমরা তাকেও দেখতাম, তার সাথেও আমরা ঘোরাঘুরি করতেছি। মানে সে বুয়েটের টিচার মানে হচ্ছে সে আমাদের ব্যাচে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে ছিল। ওকে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়া বুয়েটের টিচার হওয়া যায় না, সেটা তো পসিবল না। সো সে একটা সুন্দর কথা বলতো দ্যাট মানে ইভেন বুয়েটে আমি বলবো দ্যাট বুয়েটের রেজাল্ট ভালো করা সবচেয়ে কঠিন অন্যান্য সব ইউনিভার্সিটি থেকে, বাট ইভেন বুয়েটেও সে বলতো দ্যাট বুয়েটের রেজাল্ট ভালো করার জন্য তোমার শুধু জানা লাগবে দ্যাট ক্লাসে কোন উইকে কী পড়াচ্ছে, এতটুকুও জানে না, মাইন্ডফুল থাকা। ওকে, মানে আমরা দেখা যাচ্ছে একদম ভুলে যাই, পরীক্ষার আগে সব পড়বো একসাথে, এই জায়গাটা হয় না। এটা তুমি কুলায় উঠতে পারবে না, অ্যাজ এ স্টুডেন্ট তুমি আসলেই পারবে না, এই প্রেশারটা নিতে পারবে না। এটা ওই টপ 1% স্টুডেন্ট আছে যারা পরীক্ষার আগের দিন রাতে করতে পারে, এইটা সেই 1%। মানে ক্লাসে যদি 40 জন থাকে 2 জন এরকম খুঁজে পাওয়া যাবে। এখন কেউ যদি নিজেকে ওরকম স্পেশাল মনে করতে থাকে তাহলে মনে করা উচিত না, ওই 1%-এরও মনে করা উচিত না। ওরা পারবে ঠিক আছে, বাট ওদেরও এটা ভাবা উচিত না। দ্য থিং ইজ জাস্ট মাইন্ডফুল থাকা, দ্যাট অ্যাটলিস্ট মানে বিহাইন্ড মাই মাইন্ড আমি জানি দ্যাট এখন কি চলতেছে, কি ধরনের টপিক নিয়ে ডিসকাস করা হচ্ছে। ওকে, একটা ম্যাপ থাকা, আমি যেটাকে বলি একটা রোড ম্যাপ থাকা, একটা কোর্সের জাস্ট একদিন 1 ঘন্টা বসে, ফুল সেমিস্টার না, একদিন 1 ঘন্টা বসে ওই কোর্সের একটা রোড ম্যাপ নিজে ডিজাইন করা। দ্যাট আমাদেরকে প্রথমে এই জিনিসটা পড়ানো হয়েছে, এটার সাথে এটার সম্পর্কটা এমন, এটার থেকে আমরা এই টপিকে গেছি, তারপর এই টপিকে গেছি, এখানের জিনিসপত্র ইউজ করে এই টপিকগুলোতে আসতেছি, অ্যান্ড আলটিমেটলি একটা ছোটো পিকচার থাকবে। তারপর জাস্ট ট্র্যাকটা রাখা কোথায় কখন আসে, এতটুকুতেই রেজাল্ট 3.5-এর উপর অবভিয়াসলি উঠবে। মানে দের ইজ নো চান্স দ্যাট 3.5-এর নিচে নামবে। ইনফ্যাক্ট ইউনিভার্সিটিতে ফেল করা সবচেয়ে কঠিন। ইউনিভার্সিটিতে ফেল করার জন্য আমাকে প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে দ্যাট আমি ফেল করবো, কারণ কিচ্ছু লিখবো না, তারপরে পাইতে হইলে সম্ভবত 40 বা এরকম এর নিচে, 40-এর নিচে সম্ভবত, যেটা অ্যাটেন্ডেন্সে 10 মার্ক চলে আসে। তারপর হচ্ছে হালকা পাতলা অ্যাসাইনমেন্ট কপি টপি করে জমা দিলেও মোটামুটি চলে আসে। আমি কখনোই কপিকে প্রমোট করতেছি না, মানে দ্যাটস দ্য অনলি থিং যেটা আমি স্টুডেন্টদের সাথে রাগ করি। নর্মালি স্টুডেন্টদের সাথে রাগ করা ট্রাই করি না, বাট প্লেজারিজমে হচ্ছে রাগারাগি করি আর কি একটু। বাট দ্য থিং ইজ মানে পাস করাটা খুব ইজি, ইনফ্যাক্ট রেজাল্ট ভালো করাটা ইজি। A+ পাওয়া বা সব কনসিস্টেন্টলি 4 পাওয়া ইজ ডিফিকাল্ট, এটাতে কোনো সন্দেহ নেই। এটা ডিফিকাল্ট, কিন্তু পড়াশোনার জন্য ডিফিকাল্ট না। আমরা ন্যাচারালি মানুষজন আসলে রেগুলার না, অত রেগুলার না, আমাদের ব্রেকডাউন হয়। ওকে, মানে দেয়ার আর মানে আপস অ্যান্ড ডাউনস ইন আওয়ার লাইফস। তো ওর জন্য একদম পিওর 4 পাওয়া ইজ ভেরি ভেরি চ্যালেঞ্জিং অ্যান্ড ডিফিকাল্ট, বাট ভালো রেজাল্ট করা মোটেও কঠিন না। তো এটা আমার চিট কোড, দ্যাট একটা করে রোড ম্যাপ রেডি রাখা, প্রত্যেকটা কোর্সের একটা রোড ম্যাপ রেডি রাখা, দ্যাটস ইট। রাইট, এটা এই জিনিসটা আমি পার্সোনালি নতুনভাবে শিখলাম স্যার। আজকে আমার জীবনে একটা ঐতিহাসিক দিন, কারণ আমি অনেক মানুষের এরকম পডকাস্টে গেস্ট হিসেবে ইনভাইট করার সুযোগ হয়েছে আল্লাহর মধ্যে, কিন্তু জীবনে প্রথমবার কোনো একজন টিচার, হয়তো ফিউচারে আরও অনেকজন টিচার এখানে আসবে, বাট ইউ আর দ্য ফার্স্ট পার্সন যাকে এখানে ইনভাইট করার সুযোগ হয়েছে। 1 ঘন্টা ধরে বিভিন্ন মানে এমন উদ্ভট কোশ্চেন করছি যেগুলো হয়তো একটা টিচার ইউজুয়ালি পায় না, খুবই ক্যাজুয়াল হইতে হয়তো ভুলভ্রান্তি হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাট লাস্ট কনভারসেশন শেষ করে দিব, আপনি কোনো কিছু জানতে চান কিনা? আমার কাছে আপনার কোনো কোশ্চেন আছে? আপনি টিচার মানুষ, আপনি যদি এটা কোশ্চেন না করেন এটা একটু কেমন জানি হয়ে যায়। আমার কোশ্চেন ছিল সেটা হচ্ছে মানে এই যে আপনারা যে পডকাস্ট করতেছেন, আমারও কিন্তু স্টুডেন্টদেরকে জিনিস মানে আই হ্যাভ সো মাচ টু সে, মানে কোয়েশ্চন নেই তো ইয়ারই নেই, এরকম একটা অবস্থা। বাট মানে যারা আসে তারা তো শুনে। সো আমার ব্যাপারটা হচ্ছে যেটা জানার ছিল সেটা হচ্ছে আপনারা এই ধরনের পডকাস্ট আসলে মানে ওভারঅল পিকচারটা কি, মানে কি উদ্দেশ্যে হচ্ছে আপনারা এগুলো প্রিপেয়ার করতেছেন, আর মানে স্টুডেন্টদের কি ধরনের বেনিফিট হবে আপনারা এক্সপেক্ট করতেছেন? প্রথমত আপনি হয়তো বা নোটিস করছেন যে আমরা পুরো 1 ঘন্টা ডিসকাশনের ভিতরে ফাইথনের কথা আসে নাই বললেই চলে। আমাদের কোর্সে কেমনি কী হয়, মানুষজন ভাবে যে এটা যেহেতু ফাইকাস্ট মানে ফাইথনের একটা পডকাস্ট, সো এখানে ফাইথনের কোর্স নিয়ে অনেক প্রমোশন এটা সেটা হবে, এরকম একটা আশা অনেকে করে, কিন্তু রিয়ালিটি ইজ ভেরি ডিফারেন্ট আর কি। মানে এটা আমার একটা পার্সোনাল ইন্টারেস্টের জায়গা। আমি এটা তো ফাইকাস্ট করতেছি, আমাদের প্রোগ্রামিং হিরোর ক্যারিয়ার ক্র্যাকার্স পডকাস্ট আমরা হোস্ট করি, যেখানে ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্ট নিয়ে আসি। সো আমরা চিন্তা করছি যে ইন্ডাস্ট্রি এক্সপার্টদেরকে ক্যারিয়ার ক্র্যাকার্সে নিয়ে আসবো, যেহেতু ওটা মোরলেস ক্যারিয়ার রিলেটেড, আর
ইউনিভার্সিটি টিচারদেরকে আমরা ফাইথনের ফাইকাস্টের ভিতরে নিয়ে আসার চেষ্টা করব, যাতে করে একাডেমিক লাইফ সম্পর্কে স্টুডেন্টরা অনেক বেশি জানতে পারে। এবং হয় কি, আপনার মতো টিচারের অ্যাক্সেস কিন্তু যেই ছেলেটা বা যেই মেয়েটা ঝিনাইদহ, যশোর বা একটা ঢাকার বাইরে একটা জায়গাতে আছে, সে কিন্তু পায় না। এখন সে যদি ইউটিউবের মাধ্যমে, কারণ ইউটিউব ফেসবুক এখন সবার কাছে আছে কম বেশি, সো সেটার মাধ্যমে সে যদি অ্যাটলিস্ট, এখন আপনি তো তাহলে যে পড়াইতে পারতেছে না, কিন্তু এই যে কথাটা শুনে ওই শরীরের মধ্যে মাঝে মাঝে একটু এনার্জি ফিল করে, সেটা দিয়ে যদি কিছু না কিছু একটু মানে বেনিফিট হয়, ইমপ্রুভমেন্ট হয়, তাহলে তো ভালো। এবং আমাদের এইটাই আলটিমেটলি গোল, যে স্টুডেন্টের কাছে রাইট ইনফরমেশনটা যেন পৌঁছাইতে পারে এবং এমন মানুষের কাছ থেকে পৌঁছাইতে পারে যেই মানুষটা ওই জিনিসটা সম্পর্কে রিজনেবলি জানে আর কি। কারণ সবাই ভালো জানবে, খারাপ জানবে, কারণ ভালো খারাপের ডেফিনেশন তো আসলে অনেক কমপ্লিকেটেড, বাট অ্যাটলিস্ট কিছু ইনফরমেশন তো সে, যেমন আপনি কিন্তু ক্লাসরুমের ভিতরে যে হয়তোবা অনেক ক্যান্ডিডেটেই কথা বলেন, কিন্তু আজকে আমরা যেভাবে কথা বললাম বা ডিসকাশন করলাম, এইভাবে হয়তো বা কথা বলবো, কারণ টিচার হিসেবে টিচারেরও কিছু আছে আর কি, ওই যে ডেকোরাম আছে বা কিছু ফর্মালিটিস আছে, যেটা কিছুটা হলেও মেনটেন করতে হয়, কারণ এইটা তো পুরো পরিবেশেরও একটা ব্যাপার আছে বা এনভায়রনমেন্টের একটা ব্যাপার আছে। তবে আপনার যেহেতু আজকে ওভারঅল কথা বলে ভালো লাগছে, আমি অ্যাজিউম করে নিতেছি, সো এবং আপনারও এই বিষয়ে কথাবার্তা বলতে বেশ ভালো লাগে। আমি এই এখন শেষ করার আগে আমার হঠাৎ একটা জিনিস মাথায় আসলো, দুইটা জিনিস আছে। একটা হইতেছে, স্যারকে আমরা এই পডকাস্টের ভিতরে আবার নিয়ে আসতে চাই, তবে সেইটার জন্য একটা কাজ করতে হবে। তোমরা স্যারের কাছে জানতে চাও এরকম 3টা করে কোশ্চেন তোমরা ইসের ভিতরে দিয়ে দিতে পারো, কমেন্ট সেকশনের ভিতরে দিয়ে দিতে পারো। আমি তোমাদেরকে প্রমিস করতেছি, হয়তোবা আমাদেরকে একটা মাস সময় দিতে হবে এই এপিসোড রিলিজ হওয়ার পরে, স্যারও অনেক ব্যস্ত থাকে, আমাদেরও রিলিজের অনেকগুলো থাকে। ওই কোশ্চেনগুলো থেকে ইনশাল্লাহ আমরা আর একটা পডকাস্ট করার চেষ্টা করবো। এবং যারা কোশ্চেন করবে, 3টা কোশ্চেন এই ইউটিউবে কমেন্ট সেকশনের ভিতরে দিবে, তাদের ভিতর থেকে এই পডকাস্টটা যেদিন রিলিজ হবে সেই দিন থেকে 7 দিনের ভিতরে যারা কোশ্চেনগুলো সাবমিট করবে, মিনিমাম 3টা করে কোশ্চেন হতে হবে, সেখান থেকে আমরা দৈব চয়নের ভিত্তিতে, মানে লটারির মাধ্যমে একজন মানুষকে চুজ করব। সেই একজন পার্সন আমরা তাকে ফাইথনের একটা টি শার্ট গিফট করব, এবং সে ফাইথনের একটা টি শার্ট পাইতেছে, এটা একটা ভালো জিনিস। এবং আরও একটা ভালো জিনিস হতেছে যে তার কোশ্চেনগুলো স্যার অ্যান্সার করার চেষ্টা করবে। তো আমার মনে হয় যে স্যার, আপনার কথাবার্তা সবাই কম বেশি এনজয় করছে, ওভারঅল ডিসকাশনটা অ্যাটলিস্ট আমি তো এনজয় করছি, এবং এনজয় করছি এই কারণ ইউজুয়ালি যেটা হয়, আমি আমার যেই পডকাস্ট বা যেগুলো, আমি অনেক বড় মানুষজন না অবশ্যই, তবে আমার যেটা হয় যে আমি যেহেতু মানুষজনের কাছ থেকে অনেক শিখতে চাই, জানতে চাই, অ্যাটলিস্ট আমি মনে করি আর কি যে মানুষের কাছে যাওয়া দরকার, শেখা দরকার। তো সেইটাই আমি আসলে স্প্রেড করার চেষ্টা করতেছি। এবং আমার যাদের সাথে কথাবার্তা বলে মনে হয় যে না, এই পার্সনটার কথাবার্তাগুলো অন্যান্য মানুষের জন্য অনেক বেশি বেনিফিটেড হবে বা অনেক বেশি হেল্পফুল হবে, তাদেরকে আমি চেষ্টা করি যে গেস্ট হিসেবে নিয়ে আসা। লিস্ট আমার অনেক লম্বা, অনেকে নিয়ে আসতে চাই, অনেকে আবার, কারণ পার্সোনাল ব্যারিয়ার বিভিন্ন জিনিসপত্র থাকে, সবাই সবার সার্কামস্টেন্সেস অনুযায়ী আমার সাথে যখন অন টু ওয়ান সেটিংয়ে বসে তখন তো অনেক কথাই বলে, কিন্তু অন স্ক্রিন রেকর্ডেড কথাবার্তা বলা অনেক সময় দেখা যেটা অনেকের জন্য একটু ডিফিকাল্ট, সবাইকে নিয়ে আসতে পারি না, বাট চেষ্টা করি এমন পার্সনকে নিয়ে আসা যার কাছ থেকে আমি সহ তোমরা সবাই মিলে আমরা একসাথে শিখতে পারবো। এবং শিখে সবার সিজিপিএ 4 হয়ে যাবে ব্যাপারটা এরকম না, তবে শিখে হয়তো বা লাইফে আমরা একটুখানি বেটার ডিসিশন নিতে পারবো, জাস্ট 1% বেটার মেবি। সো যাই হোক, আমি আমার বকবক আজকের মতো এখানেই শেষ করবো। স্যার, সবার শেষে লাস্ট 1 সেন্টেন্স অর অনলাইন ফর দ্য অডিয়েন্স। থ্যাংক ইউ ফর ইনভাইটিং। আশা করি আমি যেগুলো বলছি দ্যাট একাডেমিক্যালি যদি হেল্প না হয়, আশা করি মেন্টালি প্রিপেয়ার থাকার জন্য, লাইফের জন্য হেল্পফুল, লাইফের জন্য ইনশাল্লাহ হেল্পফুল হবে। থ্যাংক ইউ।